আমি যদি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যাই, আপনি একটু ওয়েটিং রুমটা একটু দেখবেন, কেউ যদি নতুন করে অ্যাডমিট নেয় তাকে একটু অ্যাডমিট করে দিবেন, ঠিক আছে স্যার? ডেফিনেটলি সেটা করতেছি, মাত্র সেলিম নামের একজনকে করলাম এন্ড রেকর্ডিংও স্টার্ট হয়ে গেছে। ওকে, এছাড়া রাজন ভাই আর কিছু বলার আছে? ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, স্টুডেন্টদের মধ্যে কেউ জি না কিছু স্যার, বলবেন? ওকে, আপনি কন্টিনিউ করেন স্যার। স্টুডেন্টদের মধ্যে থেকে কার কিছু বলার আছে? নাই? ওকে দেন, তো আমরা ক্লাসে ঢুকে যাই। হোল্ড অন, স্ক্রিনটা শেয়ার দিয়ে নিয়ে first। ওকে, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। Hold on। ওকে, তো আজকে হচ্ছে আমাদের ওই যে প্রমোশনাল টেকনিক্স বা টুলস যেগুলি ছিল, সেখান থেকে হচ্ছে আমরা মেবি একটা কি দুইটা টুলস হচ্ছে আমরা পড়েছিলাম। এখন হচ্ছে আমরা আজকে সেই বাকি টুলস গুলি নিয়ে কথা বলবো এবং হচ্ছে কিছু অন্যান্য জিনিস, গ্রিন মার্কেটিং, সাস্টেনেবল মার্কেটিং বা গ্লোবাল মার্কেটিং, এই জিনিসগুলি নিয়ে হচ্ছে আমরা কথা বলবো, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে ব্যক্তিক বিক্রয় বা বিক্রয়িতা, ঠিক আছে? তো ব্যক্তিক বিক্রয় জিনিসটা হচ্ছে জাস্ট কোন একটা সেলস পার্সন দ্বারা বা সেলসম্যান দ্বারা আপনার প্রোডাক্টটাকে সেল করা। তো আমরা যে উদাহরণটা বলেছিলাম যে হচ্ছে আপনি যখন বাটার শোরুমে যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন, তখন কোনো সেলসম্যান থাকে। তো সেই সেলসম্যান ইউজ করে বা সেলস ফোর্স ইউজ করে যখন আপনি প্রোডাক্টটা বিক্রি করছেন, তখন সেটাকে বলা হয় ব্যক্তিক বিক্রয়। এবং বিক্রয়িকতা জিনিসটা হচ্ছে ওই যে মানে কর্মচারী আছে বা সেলস ফোর্স আছে, উনি যে সকল টেকনিক ইউজ করতেছে আপনাকে কনভিন্স করার জন্য, সেই টেকনিকটাই হচ্ছে বিক্রয়িকতা, ঠিক আছে? তো সেলস ফোর্স যে কলা কৌশলগুলি ইউজ করতেছে সেগুলি হচ্ছে আমার বিক্রয়িকতা। তো এখন কথা হচ্ছে যে এই যে ব্যক্তিক বিক্রয় জিনিসটা কেন দরকার? ব্যক্তিক বিক্রয় সবচেয়ে পাওয়ারফুল একটা টুলস হচ্ছে, তার কারণ হচ্ছে এইটার মাধ্যমে আপনি লং টাইম একটা কাস্টমার রিলেশনশিপ ক্রিয়েট করতে পারবেন, লং টাইম একটা কাস্টমারশিপ রিলেশনশিপ ক্রিয়েট করতে পারবেন এবং হচ্ছে আপনার যে কাস্টমার বেস আছে আপনি সেটাকে অনেক পরিমাণে লয়াল করতে পারবেন। কিভাবে করতে পারবেন? যেমন যদি আমার পার্সোনাল একটা উদাহরণের কথা বলি। হোল্ড অন, কেউ অ্যাডমিট হতে চাচ্ছে। ওকে, সরি। তো উদাহরণটা হচ্ছে যে আমরা মানে আমাদের ভার্সিটির কিছু ফ্রেন্ডরা মিলে, মানে আমাদের ভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে যদি কেউ এসেছেন, মাইক মিউট, মাইক মিউট করে রাখেন সবাই, জাস্ট কথা বলার সময় মাইকটাকে আনমিউট করেন। তো যেটা বলতে যে আমাদের ভার্সিটি হচ্ছে, যদি কেউ ঢাকা ইউনিভার্সিটির পজিশন জানে, এটা হচ্ছে মূলত শাহবাগ বা হচ্ছে নিউ মার্কেট নীলক্ষেত এরিয়ার এইদিকে। তো এইখান থেকে ধানমন্ডি এরিয়াটা অনেকটাই কাছাকাছি। তো ধানমন্ডি এরিয়াটা হচ্ছে রেস্টুরেন্ট প্লেসগুলির জন্য খুবই বিখ্যাত। তো অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমি আমার কিছু ফ্রেন্ড সার্কেল নিয়ে বিকালে আড্ডা দেওয়ার জন্য হচ্ছে টাইম স্পেন্ড করার জন্য একটা রেস্টুরেন্টে গেছি। পিৎজা পিৎজা বার্গ মেবি রেস্টুরেন্টের নাম, আমার এক্সাক্ট মনে নেই। ওইখানে গেছি। তো ওইখানে যাওয়ার পর আমরা ফ্রেন্ডরা হচ্ছে ওইখানে যাওয়ার পর আমরা আমাদের যা কিছু আছে সেলফ সার্ভিস ছিল, তো আমরা আমাদের মতো পিৎজা এবং হচ্ছে সেট মেনু অর্ডার করলাম। এখন অর্ডার করার পর আমরা ফ্রেন্ড সার্কেলটা মিলে আছি, তো আমরা মানে ধুমায় আড্ডা দিচ্ছি। তো আড্ডার ক্ষেত্রে আমরা তেমন কিছু সময় টময় কিন্তু খেয়াল করি, কিন্তু কিছুক্ষণ পরে খেয়াল করলাম যে আমাদের পরে যারা আসছে তারা অলরেডি ফুড পেয়ে গেছে, ইভেন খেয়ে দিয়ে বের হয়ে গেছে, এরকম লোক আছে, কিন্তু স্টিল আমাদের খাবার আসতেছে না। তো প্রায় হচ্ছে 45 মিনিট 1 ঘন্টা হয়ে গেছে, খাবার টাবার আসে না, এদিক দিয়ে লাগছে ক্ষুধা। তো এখন হচ্ছে ম্যানেজারের যে বললাম যে কি অবস্থা, আমাদের খাবারটা কই, কি আসল বিষয়। পরে হচ্ছে উনি বলতেছে আচ্ছা ঠিক আছে ভাই, দেখতেছি, দেখে হচ্ছে আমি আপনাকে জানাচ্ছি কি হয়েছে আসল বিষয়। তো পরে হচ্ছে আসছি, এসে বসছি, বসার পর আবার হচ্ছে আরো আধা ঘন্টা পাস হয়ে গেছে, তাও খাবারের কোনো নাম গন্ধ নেই।
তো পরে যে আবার হচ্ছে যে ক্যাশ কাউন্টারে যে এখন তো মানে পুরো রাগারাগি 1.5 ঘন্টা হয়ে গেছে, কোনো খাবার দাবার নেই টেবিলের মধ্যে, সবাই খেয়ে দিয়ে চলে যাচ্ছে, আড্ডা দিচ্ছি ঠিক আছে, তবু ক্ষুধা নিয়ে বসে কতক্ষণ আড্ডা দেওয়া যায়, ভালো লাগতেছিল না, মেজাজ খারাপ হচ্ছিল যে মানে ঝাড়তেছিলাম যে তাড়াতাড়ি খাবার পাঠান। তো কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসছে। এখন খাবার আসার পরে বিলিভ অর নট, যখন মানে খাবার খাচ্ছি তো সাথে সাথে একটা হচ্ছে ওইখানে আই ডোন্ট নো উনি ম্যানেজার ছিল বা কি, খুব ইয়াং একটা মানে ম্যানেজার ছিল, তো এসে এত পোলাইটলি বলতেছে যে স্যার উই আর এক্সট্রিমলি লেভেল সরি, আনফরচুনেটলি আপনার যে টোকেনটা ছিল সেটা মিসপ্লেসড হয়ে গিয়েছিল, এবং তার সাথে সাথে আপনাদের যে পিৎজাটা ছিল সেটা বার্ন হয়ে গিয়েছিল, তো আপনাদের জন্য নতুন করে আমাদের পিৎজাটা করে দিতে হয়েছে, এর জন্য হচ্ছে আমাদের টাইম লাগছে স্যার। তো এটার জন্য আমরা খুব এক্সট্রিমলি লেভেলে সরি। খাবারের টেস্ট কেমন ছিল স্যার বা কি আসল বিষয়, পরে আমি বললাম যে খাবারের টেস্ট যথেষ্ট ভালো ছিল, বাট রাইসের অ্যামাউন্টটা খুব কম, আমি তাকে এই ফিডব্যাক দিচ্ছি। তারপর উনি বলতেছে যে স্যার আপনি টেস্টের জন্য কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ স্যার, বাট হচ্ছে আমাদের রাইসের আইটেমটা বা এটা তো এইটুকুই থাকে, তো যেহেতু আমরা আসলে হচ্ছে একটা প্রবলেম আমাদের সাথে হয়েছে, তো অ্যাজ আ সরি কম্পোজিশন হিসেবে আমি আপনাকে একটা ফ্রি রাইস বোল অফার করতেছি, এক্সট্রা রাইস আমি আপনাকে অফার করে দিচ্ছি, যদিও এটা এক্সট্রা পে করতে, বাট আমি আপনাকে এক্সট্রা এটা ফ্রিতে দিয়ে দিচ্ছি। আমি বললাম না না ইটস ওকে, ঠিক আছে আর লাগবে না। তো আমরা সবাই যারা ছিলাম সবাই তাদের বিহেভ দেখে বা তাদের এই যে ফিডব্যাকটা ছিল এইটা দেখে হচ্ছে মানে খুবই সন্তুষ্ট হয়েছি। তো যেখানে ডিসিশন নিতেছিলাম 1.5 ঘন্টা ওয়েট করার পর, ফার্স্ট টাইম ছিল সেদিন, ফার্স্ট টাইম এরকম একটা ব্যাড এক্সপিরিয়েন্স, তো ডিসাইড করছিলাম যে এই রেস্টুরেন্টে আর যাবো না, কিন্তু পরবর্তীতে তাদের কাছ থেকে এরকম যখন ফিডব্যাক পেলাম তখন আমরা ডিসাইড করে দিলাম যে না, খাবারের মানও যেহেতু ভালো, বিহেভিয়ারও ভালো, তো আমরা ডেফিনেটলি নেক্সট টাইম আসবো, এবং বিলিভ অর নট পরের সপ্তাহে হচ্ছে আবার ওই রেস্টুরেন্টে আমরা গিয়েছিলাম। তো এখন সেলসম্যানটা এত ভালো হয় আমার সাথে এরকম বিহেভ করছে, এখন তারে যখন যে জারি দিচ্ছি যে আমার খাবার আসতেছে না কি আসল বিষয়, সে যদি আমাকে উল্টা দিয়ে ঝাড়ি দিয়ে বলতে বেটা কি এর দম কাশবি, খাইলে খা না খাইলে যা, সে যদি এরকম একটা রিয়েক্ট করতো বা বিহেভ করতো তাহলে কি আমি আর সেকেন্ড টাইম তার রেস্টুরেন্টে যাইতাম, তাহলে কিন্তু আমি তার রেস্টুরেন্টে আর যাইতাম। তো এর জন্য তার ওই বিহেভিয়ার, তার ওই টেকনিক কলা কৌশলের কারণে হচ্ছে আমরা তার একটা লয়াল কাস্টমার বেস বা হচ্ছে একটা রিলেশনশিপ, কাস্টমার রিলেশনশিপ ক্রিয়েট হয়ে গেছে। তো এর জন্য হচ্ছে মূলত ব্যক্তিক বিক্রয়টা আমার দরকার হয়। ঠিক আছে, বুঝতে পারছেন ব্যক্তিক বিক্রয়টা বা বিক্রয়কতা জিনিসটা? এটা সম্বন্ধে কি কার কোনো কনফিউশন আছে স্যার, যে কিভাবে লং টাইম রিলেশনশিপ ক্রিয়েট করা যায় ব্যক্তিক বিক্রয় দিয়ে বা স্থায়ী ক্রেতা ক্রিয়েট করা যায়? নাই, কোনো ওয়ার্ড নাই। ওকে, নেক্সট নেক্সট আমরা যেটা করব প্রচার। এতক্ষণ পড়েছি হচ্ছে ব্যক্তি বিক্রয়, এখন পড়বো হচ্ছে আমরা প্রচার। প্রচারটা হচ্ছে মূলত আহ কি বলবো, নিজের খেয়ে পরের গুণগান করা। প্রচারটা হচ্ছে নিজের খেয়ে অন্যের গুণগান করা, যেমন এই যে ব্যক্তিক বিক্রয় সেলস ফোর, এর জন্য কোম্পানি টাকা দেয়, তারপর হচ্ছে বিজ্ঞাপন, এগুলির জন্য কোম্পানি কিন্তু টাকা দেয়, কিন্তু প্রচার যে আছে এই প্রচারের জন্য কোম্পানি কোনো টাকা পয়সা আপনাকে দিবেন। যেমন এই যে যদি বলি বগুড়া, বগুড়ার নাম শুনলে প্রথমে কি আসে? বগুড়ার দই। কুমিল্লার কথা যদি বলি, কুমিল্লার কি আসে? কুমিল্লার রসমালাই। টাঙ্গাইলের, টাঙ্গাইলের হচ্ছে চমচম। মানে নামগুলি শুনলেই এই জিনিসগুলি আমাদের মাথায় ক্লিক করে, বাট কয়টা টেলিভিশনে বা কয় জায়গায় দেখছেন বগুড়ার দই নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট হয় বা কুমিল্লার রসমালাই নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট হয়? অ্যাডভার্টাইজমেন্ট কারা করে বা এইটার যে জিনিসটা হয় সেটা হচ্ছে প্রচার। যে প্রোডাক্ট যখন খুব ভালো মানের হয় বা কোনো কিছু হয়, তখন কেউ যদি আমাদের কাছে সাজেশন চাই, তো আমরা ফ্রিতে হচ্ছে ওই প্রোডাক্টটার ব্র্যান্ডিংটা করে দিই। যেমন আপনাদের মধ্যে এরকম আছে কোনো বন্ধু নতুন ফোন কিনবে, সো আপনাকে জিজ্ঞেস করলো যে বন্ধু আমি একটা ফোন কিনবো, তো কোন ফোনটা কিনতে পারি? তো ধরেন আপনি Xiaomi ইউজ করেন বা স্যামসাং ইউজ করেন, তো আপনি সেই জিনিসগুলি ইউজ করে খুব ভালো সার্ভিস পাচ্ছেন, তো আপনি ওকে ডেফিনেটলি সাজেস্ট করবেন কি যে হ্যাঁ তুই বন্ধু ওই প্রোডাক্টটা কিন, স্যামসাং এর প্রোডাক্টটা কিন বা Xiaomi প্রোডাক্টটা কিন। তো Xiaomi বা স্যামসাং কিন্তু আপনাকে এর জন্য কোনো টাকা পয়সা দিচ্ছে না। ঠিক আছে, তো যখন কোনো অর্থ অপ্রদত্ত অবস্থায় আপনি জন্য কোনো ব্র্যান্ড বা প্রোডাক্টের প্রচার করে দিবেন বা প্রমোশন করে দিবেন, তখন সেটাকে বলা হবে প্রচার। এরপরে আমরা যে জিনিসটার কথা নিয়ে বলবো সেটা হচ্ছে বিক্রয় কর্মীর গুণাবলী। আমরা যে বিক্রয়িকতা বা ব্যক্তিক বিক্রয় যে বললাম, সেইখানে একটা ব্যক্তিক বিক্রয় বা বিক্রয় কর্মী কখন পারফেক্ট হবে, তার কি কি গুণ থাকা দরকার, সেই জিনিসগুলি এখানে দেওয়া আছে। তো এইখান থেকে যে জিনিসটা মানে হচ্ছে এই মিশুক স্বভাব কাকে বলে, সত্যবাদিতা কাকে বলে, এই জিনিস আসলে আপনাকে বোঝানোর কিছু নেই বা সংজ্ঞারও কিছু নেই। এইখান থেকে যে জিনিসটা আপনাকে কোশ্চেন আসবে, কোশ্চেন আসতে পারে এমসিকিউ তে, এমসিকিউ তে যে কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে
বিক্রয় কর্মীর নৈতিক গুণাবলী কোনগুলি? বিক্রয় কর্মীর নৈতিক গুণাবলী কোনগুলি, বা মনস্তাত্ত্বিক গুণাবলী কোনটি, বা সামাজিক গুণাবলী কোনটি, এই জিনিসগুলি আপনার কোশ্চেনে দিবে। তো কোনটার আন্ডারে কোনটা পড়তেছে সেই জিনিসগুলি হচ্ছে আপনাকে মুখস্থ করে নিতে পারবে, যে মনস্তাত্ত্বিকের মধ্যে কোনটা পড়ে, নৈতিকের মধ্যে কোনটা পড়ে, ঠিক আছে? তো এইখান থেকে আপনারা দেখে বলেন যে কোন পয়েন্টটা কোনটার আন্ডারে পড়লো, কি পয়েন্টটা বুঝেন না। এরকম কি কোনো পয়েন্ট আছে যেটা বুঝেন না? তাহলে আমি সেটা শুধুমাত্র বুঝিয়ে দিব। ভাই মুদ্রা দোষ আর উষ্ণ ছোঁয়া প্রথমটা। মুদ্রা দোষ আর হচ্ছে উষ্ণ ছোঁয়া। আচ্ছা, মুদ্রা দোষের ব্যাপারটা হচ্ছে কোনো কিছু রিপিট, কারো অভ্যাস আছে কথা বলার সময় এরকম করে, বা কথার সময় তোতলামি করে, রাইট? তো এই জিনিসগুলো হচ্ছে আপনার মুদ্রা দোষ, কথার সময় ঠিক মতো কথা বলতে না পারা। এটা হচ্ছে কি আপনার শারীরিক একটা ই। আর উষ্ণ ছোঁয়া বলতে এখানে ওরকম ভাবে না, আপনাদের ছেলেদের ক্ষেত্রে ধরেন বই মেলায় গেছেন, বই মেলার মধ্যে এক স্টলে যেয়ে দেখলেন 18 বছরের এক সুন্দরী মেয়ে দাঁড়ায় আছে সেলস পার্সন হিসেবে, আর একটার মধ্যে হচ্ছে 60 বছরের এক বুড়া আঙ্কেল দাঁড়ায় আছে, আপনার কোনটার মধ্যে যাবে? 60 বছরের বুড়া মহিলা। কথা বুঝেন নাই? হ্যালো? জি বুঝছি। কোনটার মধ্যে যাবেন আপনারা? 60 বছরের ওটা, কেন ওখানে ডিসকাউন্ট পাওয়া যাবে। কিন্তু বিশাল ভদ্র ছেলেরে দেখা যায়। থ্যাংক ইউ স্যার। ওকে, যাই হোক গেলে ভালো। তো এইটা যে এইটা বলতেছি, এটা স্বাভাবিক অর্থে আমরা যতই বলি না কেন, এটা মানে মানুষ হিসেবে আমাদের হচ্ছে অপোজিট একটা জেন্ডারের প্রতি টান থাকে, আপনি মানেন আর না মানে। তো ছেলে মেয়েরা যখন যায় কোন স্টলে, যদি খুব ইয়াং ড্যাশিং কোন সেলস পার্সন দাঁড়ানো থাকে দেখতে সুন্দর, তো বই কিনি আর না কিনি ওই ছেলেটার একটু দেখতে অন্তত যায়, বা একটা মেয়ে তারা ওই মেয়েটা দেখে। এর জন্য সেলস পার্সন যারা আসছে বড় বড় শোরুম গুলিতে, তারা দেখবেন খুবই ইয়াং হয়। আপনি এই জিনিসটা খেয়াল করছেন কিনা যেটা, প্রত্যেকটা শোরুমের সেলস পার্সন দেখেন খুবই ইয়াং, 20 থেকে 25 বা সর্বোচ্চ 30 এই রেঞ্জের মধ্যে থাকে। এর থেকে বড় যারা হয় তাদের সেলস পার্সন হিসেবে রাখে না। তার কারণ হচ্ছে এই যে সর্ট অফ উষ্ণ ছোঁয়ায় বলি, যাই বলি না কেন, মানে ওয়েলকাম ফিলিং। আপনি গেলেন আমার সাথে কথা বলতেছেন, ঢুকার সাথে সাথে ধরেন বাটার শোরুমে ঢুকা গেলেন আপনি, আপনার বন্ধু বান্ধব, ঢুকার সাথে সাথে সুন্দরী একটা মেয়ে আপনার দিকে তাকায় হাসি দিয়ে বললো ওয়েলকাম স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ। তো এইটাই হচ্ছে সর্ট অফ উষ্ণ ছোঁয়া বা ওয়ার্ম ওয়েলকাম। আপনি ঢুকার সাথে সাথে তার সাথে একটা ওয়ার্ম ওয়েলকাম ফিলিং পাচ্ছেন। তো এইটা হচ্ছে ওই যে সেলস পার্সন আছে তার একটা শারীরিক গুণাবলী। বুঝতে পারছেন? যে কোশ্চেনটা করেছিলেন সে কি বুঝতে পারছেন? জি ভাই। ওকে, বাকি আর কারো কোনোটাতে প্রবলেম নাই? স্যার ক্রিপ্টোদা, ক্রিপ্টোদা একটু বুঝান। কোনটা কোনটা বুঝিনি? ক্রিপ্টোদা, ক্রিপ্টোদা। ও নৈতিক গুণাবলী, ক্ষিপ্ততা। আচ্ছা ঠিক আছে। এখন ধরেন এই যে আমি আপনাদের পড়াচ্ছি অ্যাজ আ টিচার, এটা আমার নৈতিক দায়িত্ব আপনারা যদি কোনো কিছু না বুঝেন সেটা আমাকে বুঝে দেওয়ার, রাইট? তো এখন ধরেন আপনি আমাকে একটা কোশ্চেন করতেন, বুঝাইলাম, কেউ বা অন্য একজন কোশ্চেন করেছিল আমি বুঝাইলাম, কতক্ষণ পরে যে আপনি আবার সেম কোশ্চেনটা করলাম। এখন আমি আপনাকে না বুঝাই বা ভালোভাবে না বুঝে আমি আপনাকে করছস কি তোরা, একটু আগে বুঝেছি তুই কথা কথা থেকে, তখন বুঝেছি তখন কইছিলি আল্লাহ। এইটা হচ্ছে আপনি সর্ব মানসিক ক্ষেত্রটা। তো এই কাজটা করা আপনার জন্য ঠিক ঠিক না। ঠিক আছে? তো এর জন্য যখন মানে এটা আপনার নৈতিক গুণাবলী, যে আপনি যে মানসিক ক্ষেত্রতা বা অ্যাগ্রেসিভনেস আছে, অনেকে আছে না অল্প কথাতে রেগে যায়, সেলস পার্সনদের এই গুণটা থাকা অবশ্যই থাকলে হবে না, মানে মানসিক ক্ষিপ্রতা থাকলে এই জিনিসটা হবে না। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আজান দিচ্ছে, তো আমরা কি একটু অফ রাখবো আর হচ্ছে কন্টিনিউ করব? অফ রাখেন, একটু অফ রাখেন। রাখেন একটু। ওকে ঠিক আছে, তুমি অফ রাখ।
जैसे एरा কি এক ছয় ছ কোনটা কোনটা চয়েস উপরটা নয় ধ কোনটা এটা না আমরা কি শুরু করব? জি জি স্যার স্যার শুরু শুরু করুন। করুন। ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে বিক্রয়কর্মীর গুণাবলীগুলি করে ফেললাম। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রত্যক্ষ বিপণন। তো এর আগে আই গেস হচ্ছে একজন কোশ্চেন করেছিলেন যে ব্যক্তিক বিক্রয়। ভাই প্ররোচনা কিছু যদি বলতে। কথা বুঝিনি, আপনার কথা বুঝিনি। প্ররোচনা ক্ষমতাটা। প্ররোচনার ক্ষমতা এর আগের স্লাইডে কোনটা কোনটা হ্যাঁ হ্যাঁ, কোনটার ভিতর? মানসিক গুণ, মনস্তাত্ত্বিক গুণাবলী। ও, প্ররোচনা ক্ষমতা এটা হচ্ছে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা। ঠিক আছে, প্ররোচনার ক্ষমতা এটা হচ্ছে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা। ঠিক আছে, যেমন ধরেন আপনার বন্ধু বান্ধব আপনাকে যেভাবে ইনফ্লুয়েন্স করতে পারবে, আপনার মা বাবা কিন্তু সেভাবে ইনফ্লুয়েন্স করতে পারবে না। তো এরকম কিছু সেলস পার্সন আছে যাদের সাথে আপনি কথা বললেই না, ওরা আপনাকে কিছুক্ষণের মধ্যেই আপনি তাদের কন্ট্রোলে চলে যাবেন। তো ওরা যেইটা বলবে সেইটাই। যেমন আমার এটা হচ্ছে একটা মানে ব্যাড হ্যাবিট বলবো, আই ডোন্ট নো, যে আমি যখন শপিং এ যাই না তখন হচ্ছে সর্ট অফ আমি নিজে থেকে হিপনোটাইজ হই বা তারা বুঝে ব্যাপারটা, আই ডোন্ট নো। যেমন আমি যদি যাই হচ্ছে আমি দুইটা প্যান্ট কিনবো, তো ওই লোক মানে এত ইজিলি আমার সাথে মিশে ফেলতে পারে, সে দেখা যায় দুইটার থেকে আমাকে 6টা ধরা দেয় প্যান্ট, এরকম অবস্থা হয়। তো এইটা হচ্ছে প্ররোচনা ক্ষমতা, যে আপনি কিনবেন না কিন্তু আপনাকে কেনাবে, এইটাই হচ্ছে আপনার প্ররোচনা ক্ষমতা। ঠিক আছে, জি ভাই। ওকে। আর কিছু আছে আর কি, আরো কিছু আছে নাই? ওকে। তো এরপরে হচ্ছে আসতেছি প্রত্যক্ষ বিপণন। তো যে জিনিসটা বলতেছিলাম যে এর আগে আই গেস হচ্ছে একজন কোশ্চেন করেছিলেন যে প্রত্যক্ষ বিপণনটা কি হচ্ছে সবসময় অনলাইন ভিত্তিক হবে কিনা, সেটা অ্যান্সারটা দিয়ে দিয়েছিলাম। এবং আরেকজন বলতেছিলেন যে প্রত্যক্ষ বিপণন আর হচ্ছে ব্যক্তিক বিক্রয় দুইটাই কি তাহলে মানে সর্ট অফ সেম না? তো আমি হচ্ছে সংজ্ঞাটা বলেছিলাম, বাট হচ্ছে কি পয়েন্টটা হচ্ছে আমি তখন ফিগার আউট করতে পারতেছিলাম না। সেটা হচ্ছে প্রত্যক্ষ বিপণনটা হচ্ছে আপনি সরাসরি আপনার যে বিক্রয়কারী আছে, মানে হচ্ছে ব্যবসায়ী যে আছে বা উৎপাদক যে আছে, সে সরাসরি ভোক্তার কাছে প্রোডাক্টটা বিক্রি করতেছে। কিন্তু ব্যক্তিক বিক্রয়ের ক্ষেত্রে যদি যান, ওই যে শুটা আছে, শুট প্রডিউসার কে? প্রডিউসার হচ্ছে বাটা কোম্পানি। কিন্তু বাটা কোম্পানি কি নিজে আপনাকে দিতেছে? বাটা কোম্পানি নিজে আপনাকে দিচ্ছে না। কার মাধ্যমে দিতেছে? একটা সেলস ফোর্সের মাধ্যমে দিচ্ছে। এর জন্য সেটা হচ্ছে কি আপনার ব্যক্তিক বিক্রয়। কিন্তু বাটা কোম্পানি যখন অনলাইনে কোন একটা শোরুম খুলে বা হচ্ছে ওয়েবসাইট খুলে আপনার কাছে প্রোডাক্টটা বিক্রি করতেছে, তখন সেটা হচ্ছে আপনার জন্য প্রত্যক্ষ বিপণন। তো যে কোশ্চেনটা করেছিলেন সে তার কাছে কি এখন ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ঠিক জি আছে, ভাইয়া জি ওকে, জি ঠিক জি আছে। তো এখন আমরা প্রত্যক্ষ বিপণনের সংজ্ঞাটা জানলাম, যে উৎপাদনকারী বা ব্যবসায়ী যে আছে সরাসরি হচ্ছে ভোক্তাদের কাছে প্রোডাক্টটা বিক্রি করবে। এখন কথা হচ্ছে প্রত্যক্ষ বিপণনের অনেকগুলি কৌশল থাকে, এইখানে হচ্ছে সেই কৌশলগুলি কিছু কিছু কৌশল দেওয়া আছে।
সে ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে মুখোমুখি বিক্রয়, কিয়স্ক বা বিপণন, সরাসরি ডাক, টেলি মার্কেটিং, প্রত্যক্ষ সারা। তো ফার্স্ট অফ অল যে দিয়ে আসি সেটা হচ্ছে মুখোমুখি বিক্রয়। মুখোমুখি বিক্রয়টা হচ্ছে প্রোডাক্টটা ডিরেক্টলি আপনার কাছে নিয়ে যেয়ে প্রোডাক্টটা বিক্রি করা। যেমন ওই যে উদাহরণটা আপনাদের সবজি নিয়ে আমি উদাহরণটা দিছিলাম, যে মাঠের থেকে যে সবজি বা কৃষক আছে সেই কৃষক সরাসরি, বা আপনার গোয়ালের কাছ থেকে দুধ নিলে সরাসরি আপনি জিনিসটা পাচ্ছেন, সেটা হচ্ছে আপনার জন্য সর্ট অফ মুখোমুখি বিক্রয়। তারপর হচ্ছে কিয়স্ক বিপণন। কিয়স্ক বিপণনটা হচ্ছে এর আগের দিন আপনাদের পড়াইছিলাম ভেন্ডিং, মনে আছে? অটোমেটেড ভেন্ডিং। জি। অটোমেটিক ভেন্ডিং জিনিসটা কি মনে আছে? কাকে বলে বলেন তো একজন? অটোমেটিক বিক্রয়কারী বিহীন দোকান আর কি, যেখানে বিক্রয়কারী ছাড়াই পণ্য বিক্রয় করা হয় মেশিনের মাধ্যমে প্রোডাক্টের মেশিনের মাধ্যমে। জি। হ্যাঁ, ওইটারই আরেকটা নাম হচ্ছে সর্ট অফ কিয়স্ক বিপণন। ঠিক আছে, ওইটারই আরেকটা নাম হচ্ছে কিয়স্ক বিপণন। এরপর হচ্ছে সরাসরি ডাক মার্কেটিং। তো সরাসরি ডাক মার্কেটিং আর এখানে ক্যাটালগ মার্কেটিং যেটা আছে, দুইটা সর্ট অফ হচ্ছে সেম। সরাসরি ডাক মার্কেটিং, ক্যাটালগ, এইটার মেইন কথা হচ্ছে যে আমি হচ্ছে ডাকের মাধ্যমে আপনার কাছ থেকে সরাসরি অর্ডারটা নিচ্ছি, আর ক্যাটালগ মার্কেটিং হচ্ছে আমি পুরো ক্যাটালগটা করা আছে, ক্যাটালগটা করে তারপর হচ্ছে আপনাকে দিয়ে সেখান থেকে আপনার কাছে অর্ডার নিচ্ছি, সেটা হচ্ছে আমার ক্যাটালগ মার্কেটিং। টেলি মার্কেটিংটা হচ্ছে টেলিফোন, ওইটাকে ছোট করে লিখছি জাস্ট টেলি। তো টেলি মার্কেটিং কথা হচ্ছে ফোন দিয়ে আপনাকে প্রোডাক্টটা বিক্রি করার চেষ্টা করবে। যেমন গ্রামীণ ফোন বা হচ্ছে বাংলা লিংক থেকে ফোন দিয়ে বলে না, ফোন একটা অফিস থেকে কল আসে, রিসিভ করার সাথে সাথে গান বাজে, ও পিয়া তুমি কোথায়। গান বাজার পরে বলে কি, আপনি যদি গানটি আপনার কলার টোন হিসেবে সেট করতে চান তাহলে এখনই এক চাপ না হলে দুই চাপ করে না। তার মানে কি, আপনাকে সরাসরি প্রোডাক্টটা কল করে সরাসরি প্রোডাক্টটা বিক্রি করার চেষ্টা করছে। তো বাংলাদেশের ক্ষেত্রে এখনো এই টেলিমার্কেটিংটা অত মানে ভিআইপি লেভেল বলি বা ওইরকম ভাবে মানে প্রচারিত হয় না। কিন্তু বাইরের দেশে বীমা বলেন, ব্যাংকিং সেক্টর বলেন, ইনভেস্টমেন্ট সেক্টর বলেন, ইন্স্যুরেন্স সেক্টর বলেন, অনেক ক্ষেত্রে হচ্ছে এই টেলিমার্কেটিংটা ইউজ করা, যে আপনাকে ফোন দিয়ে বলবে যে স্যার আমাদের ব্যাংক ক্রেডিট কার্ড অফার করতেছে, আপনি ক্রেডিট কার্ড নেবেন কিনা, বা আমাদের লোন আছে আপনার লোন লাগবে কিনা। তো সেগুলো হচ্ছে কি আপনার সর্ট অফ টেলিমার্কেটিং। এরপর হচ্ছে প্রত্যক্ষ সারা টেলিভিশন মার্কেটিং। সকালবেলা 6টার সময় বা রাত 12টা 1টার পরে হচ্ছে যদি ভারতীয় কিছু টিভি চ্যানেলগুলি যেগুলি আছে সেগুলির মধ্যে যদি যান, সেগুলির মধ্যে দেখবেন যে নানান ধরনের হোম এক্সেসরিজ, নানান প্রোডাক্ট দেওয়া থাকে। নিচে লেখা থেকে ছোট্ট করে, আপনি যদি এই অফারটি লুপে নিতে চান বা এই প্রোডাক্টগুলি যদি কিনতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে এক্ষুনি কল করুন। তার মানে টেলিভিশনের মাধ্যমে সরাসরি যখন উৎপাদকের সাথে আপনার যোগাযোগ করায় প্রোডাক্টটা বিক্রি করার চেষ্টা করতেছে, তখন সেটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ সারা টেলিভিশন মার্কেটিং। কথা বুঝতে পারছেন? তারপর ক্যাটালগ মার্কেটিং তো বললাম। এরপর হচ্ছে আমাদের অনলাইন মার্কেটিং। তো অনলাইন মার্কেটিংটা হচ্ছে সিম্পল ওয়ার্ডে যে আমার ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে আমার প্রোডাক্টটা বিক্রি করা। তো এই অনলাইন মার্কেটিংটাও না অনেক রকম হইতে পারে। তো আমি এখানে যেমন দেখেন কয়েকটা দিয়েছি, যেমন এসিএম, এসইও, সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে ইমেল, কন্টেন্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এগুলি আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য হয়তো বা দরকার নাই, বাট আপনার জানার ক্ষেত্রে জিনিসগুলি দরকার হইতে পারে, জেনে রাখা ভালো যদি দিয়ে দেয় অনলাইনের ক্ষেত্রে। তো এসিএম বা এসইও এটা পূর্ণরূপটা ইম্পর্টেন্ট হইতে পারে। এসিএম হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, আর এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এই দুইটা ডিফারেন্স বা দুইটা জিনিস কি, এটা সম্বন্ধে কি কারো ধারণা আছে? কারণ বর্তমান সময় কিন্তু এই দুইটা প্রচুর কথা আটকে যেতেছে। কথা আটকে যাচ্ছে। এখন কি কথা ক্লিয়ারলি শুনছেন না? এখন কি কথা ক্লিয়ারলি শুনতেছেন? হ্যাঁ ভাই, এখন ঠিক আছে। আচ্ছা, কোন পর্যন্ত শুনছেন? পুনরূপ বলছি, দুইটা পুনরূপ শুনছেন? এসিএম, এসইও। হ্যালো হ্যালো, নাই কেউ না, আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে জি বুঝতেছি। ভাই, শোনা যাচ্ছে। কথা দিতে দেন না কেন, কথা বলেন না কেন? আমি তো কনফিউজড হয়ে যাই যখন আপনার কথাবার্তা না বলেন। পড়ালেখা নিয়ে তো কথাবার্তা বলেনই না, এমনি জিজ্ঞেস করতেছি যে ক্লাস নেট প্রবলেম আছে কিনা, তাও দিয়ে কথাবার্তা বলেন না রে ভাই। এখন ভাই ভাইয়া ক্লিয়ার শোনা প্রায় যাচ্ছে। সাউন্ড আটকে যেতেছে, কথা ভালো বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু আমাকে 1 মিনিট টাইম দেন, আমি হচ্ছে ওয়াইফাই থেকে আমি মোবাইল ডাটাতে কনভার্ট করে নিই। ঠিক আছে, আমি মোবাইল ডাটাতে কানেক্ট করে নিই, হোল্ড অন।
হ্যালো, এখন কি কথা শুনতেছেন ঠিক মতো? জি ভাইয়া শোনা যাইতেছে। জি জি শুনতে হচ্ছে। তো মোবাইল ডাটাতে কানেক্ট করলাম, তবুও মোবাইল ডাটাতে বুঝে নিত কিছুক্ষণ পর পর অফিসের থেকে মেসেজ দিবে, তখন হয়তো বা নেটওয়ার্ক একটু ইস্যু হতে পারে, তবুও আমাকে জানায়, ঠিক আছে? তো ওকে, তো যে জিনিসটা কথা বলতেছিলাম যে অনলাইন মার্কেটিং অনেক প্রকার হতে পারে। তো এখানে আমি জাস্ট কয়েকটা প্রকার দিচ্ছি। আপনার ভার্সিটি অ্যাডমিশনের জন্য সেই এগুলি তেমন ইম্পর্টেন্ট না হলেও বাট আপনার বেসিক লাইফে এই জিনিসগুলি জাস্ট হালকা পাতলা জেনে রাখাও ভালো। তো ফার্স্টে হচ্ছে আমাদের এসইএম এবং এসইও। তো দুইটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। এসইএম মানে হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, আর এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এই দুইটা সম্বন্ধে কি কারো কোনো আইডিয়া আছে এসইএম বা এসইও সম্পর্কে? না ভাইয়া নাই। আমার তো নাই। আপনার নাই? আমি এসইও সম্পর্কে সামান্য কিছু আছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ প্লিজ বলেন। এসইও হচ্ছে ওই যে আপনার কোনো পেজ বা গ্রুপ ওয়েবসাইট থাকলে ওগুলাকে আপনার এই যে টপ লেভেলে আনার জন্য সার্চ দিলে সাথে সাথে পাওয়া যায়, মানে সবার উপরে পাওয়া যায়, যে এই জন্য যে কাজগুলো করা হয় এগুলোর বলা হয় এসইও। আচ্ছা, আর সার্চ ইঞ্জিন মার্কেটিং? ওকে, যথেষ্ট পরিমাণে জানেন আপনি। মানে তেমন স্পষ্ট ধারণা নাই আর কি। ওকে ঠিক আছে, আমি একটা স্ক্রিন শেয়ার দিছি, আপনারা কি দেখতেছেন না? একটা আমার ব্রাউজারটা শেয়ার দিয়েছি আপনাদের সাথে, দেখছেন? জি ভাইয়া। ওকে, সার্চ ইঞ্জিনটা কি? যেমন গুগল ধরেন একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে, যেটার মাধ্যমে আমি নানান ধরনের ওয়েবসাইট সার্চ দিব। তো ধরেন আমি গুগলের মাধ্যমে সার্চ দিয়েছি কি ইংলিশ অনলাইন কোর্সেস। তো এটা সার্চ দেওয়ার পরে প্রথমেই দেখেন আসছে এই যে কি ইনসার্টস নাকি, দেখেন পাশে লেখা আছে কি ছোট্ট করে অ্যাড। তারপর দেখেন নিচে দেওয়া আছে মোনাশ কলেজ অনলাইন লার্নিং অ্যাড, ব্রিটিশ কাউন্সিল অ্যাড, ইংলিশ অনলাইন কোর্সেস অ্যাড, দেখছেন? তো এই যে অ্যাড দেওয়া যেগুলি আছে সেগুলি হচ্ছে আসছে আপনার এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং। আপনি যখন কোনো কিওয়ার্ড সার্চ করবেন সেটার সাথে রিলেটেড, এই যে মোনাশ যে কলেজ আছে সে গুগলের কাছ থেকে টাকা দিয়ে কিনে নিছে যে কোনো ব্যক্তি যদি অনলাইন কোর্স সার্চ করে তাহলে তুমি আমার ওয়েবসাইটটা দেখায় দিবা। তো এর জন্য এটা হচ্ছে এসইএম। আর যখন টাকা পে করতেছেন, তার মানে এসইএম এ কি কোম্পানি টাকা পে করে যাতে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা দিয়ে দেয় আপনার ওয়েবসাইটে। আর এসইও হচ্ছে আপনার কোনো টাকা পয়সা দেয় না। আমি যেই নামে সার্চ দিছি, যেমন ধরেন ইংলিশ অনলাইন কোর্স, এই ওয়ার্ডগুলির সাথে যেই ওয়েবসাইটের নামগুলি বেশি মিলে যাবে সেই জিনিসগুলি আমাকে আগে দেখাবে। দেখেন আমি লিখছি ইংলিশ অনলাইন কোর্স, দেখেন ইংলিশ অনলাইন কোর্স, দেখছেন পুরোপুরি মিলে গেছে। তো এর জন্য ব্রিটিশ কাউন্সিল, দেখেন পাশে কোনো অ্যাড দেওয়া নাই, তো এর জন্য ব্রিটিশ কাউন্সিল যেটা আছে তার নামটাই হচ্ছে কি সবার আগে দেখাইছে। এরপরে হালকা একটু রিলেটেড যেগুলি আছে, যেমন দেখেন ফ্রি অনলাইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সেস, হালকা একটু মিল আছে অ্যালিসনের, তো এটা হচ্ছে কি পরে দেখাইছে। কথা বুঝতে? তো এটা হচ্ছে কি আমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ আপনার ওয়েবসাইটটাকে আপনার প্রোডাক্টের সাথে রিলেট করে এরকম ভাবে বানাবেন যাতে কেউ ওই রিলেটেড কোনো প্রোডাক্ট নাম সার্চ দিলে সাথে সাথে হচ্ছে আপনার ওয়েবসাইটটা শো করে, ঠিক আছে? তো সার্চ ইঞ্জিন মার্কেটিং অর্থাৎ এসইএম এবং এসইও, এই দুইটা পার্থক্য বুঝতে পারছেন এখন? জি ভাইয়া। ওকে গুড। তো আবার হচ্ছে স্লাইড শেয়ারে চলে যাই, হোল্ড অন। ওকে, এরপর আছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্বন্ধে আপনারা খুব ভালো করে জানেন। সোশ্যাল মিডিয়া কি কি আছে, আপনারা সবচেয়ে বেশি ইউজ করেন ধরেন ফেসবুক। তো ফেসবুকের মধ্যে কিছু কিছু ওয়েবসাইট আপনার কাছে ভিডিও হুট করে চলে আসে, দেখবেন ওই যে নামটা আছে তার নিচে ছোট্ট করে লেখা থাকে স্পন্সর। খুব ভালো করে স্পন্সর মানে হচ্ছে বা লাইক দেওয়া না থাকলেও তারাই হচ্ছে প্রোডাক্টের মার্কেটিংটা আপনাকে করে দেয়, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। অর্থাৎ সোশ্যাল যে প্ল্যাটফর্ম গুলি আছে সেগুলির মাধ্যমে যখন প্রোডাক্টগুলি আপনার কাছে বিক্রি করার চেষ্টা করা হবে তখন সেটাকে বলা হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপর হচ্ছে আমাদের আছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং আমার হয়তোবা আমি ফোন দিয়ে আমার মানে ইটা করতেছি, মানে ওয়েবক্যামটা ইউজ করতেছি, অথবা আমার ফোন থেকে আমি আপনাকে জিমেল গুলি দেখাই দিতে পারতাম যে আপনাদের জিমেলের মধ্যে যে দেখবেন প্রমোশন নামের একটা ফোল্ডার আছে। আপনাদের জিমেল যদি কেউ ইউজ করেন ওইখানে প্রমোশন নামের একটা ফোল্ডার আছে। যেমন ধরেন আমি আমার জিমেল থেকে ধরেন কি বলবো বাইরের ইউনিভার্সিটি থেকে নানান ধরনের কোর্স করি, নানান রকমের কোর্স করি। তো এর জন্য দেখা যায় অন্যান্য যেই মানে অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান যারা হচ্ছে বিভিন্ন ধরনের অনলাইন কোর্স অফার করে তারা দেখা যাবে আমাকে হচ্ছে মেল পাঠাচ্ছে যে আমরা হচ্ছে এরকম এরকম কোর্স অফার করতেছি, তো আপনি যদি মানে
রাজি থাকেন তাহলে করতে পারেন, বা এরকম ভাবে অফার আছে বছর শেষে এরকম অফার থাকবে। তো ওই জিনিসগুলি দেখা যাচ্ছে যে আমার ইমেলের যে প্রমোশনাল ফোল্ডার আছে সেই ফোল্ডার গুলিতে যাচ্ছে, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমার ইমেল মার্কেটিং। এরপর হচ্ছে আমাদের কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিংটা হচ্ছে কন্টেন্ট নানান ধরনের হইতে পারে, গান হইতে পারে, ছবি হইতে পারে, ভিডিও হইতে পারে। তো বর্তমান সময় না নানান ধরনের কোম্পানি এই কন্টেন্ট মার্কেটিং এর উপর বেশি ফোকাস করতেছে অনলাইনে। যেমন ধরেন গ্রামীণ ফোন বা রবির মানে হার্ট টাচিং অনেক ভিডিও বের হয়েছে না? তো ভিডিওগুলিকে যেভাবে হোক ওই কন্টেন্ট গুলিকে এরকম ভাবে ক্রিয়েট করছে, লাস্টে সেটার সাথে আপনার প্রোডাক্টটাকে জুড়ে দিচ্ছে। তো ইমোশনাল ভাবেতে আপনার ওই কন্টেন্টটা খুব পাওয়ারফুল হয়, আপনার হচ্ছে ওই প্রোডাক্টটাও বেশি মনে রাখতেছে। যে গ্রামীণ ফোনে একটা অ্যাড ছিল যে বাবা ঈদের সময় আসতে পারতেছে না, মেয়ে কথা জমায় রাখতেছে, তো সেই কথাগুলি এখন গ্রামীণ ফোনের মাধ্যমে আপনি বলবেন। তো এগুলি হচ্ছে সর্ট অফ আপনার কন্টেন্ট মার্কেটিং। এরপর হচ্ছে অ্যাফিলিয়েটেড মার্কেটিং। অ্যাফিলিয়েটেড মার্কেটিং হচ্ছে মূলত একজনের হয়ে আরেকজনের প্রোডাক্টটা সেল করে দেওয়া। কি বলবো, আরো যদি উদাহরণ দেই, ধরেন trivago.com। trivago.com সম্বন্ধে কেউ জানেন trivago.com কি করে? না ভাইয়া। trivago.com হচ্ছে আপনার একটা ট্রাভেল এজেন্সি, অনলাইন ট্রাভেল এজেন্সি। এক কথায় বলতে গেলে অনলাইন ট্রাভেল এজেন্সি। ধরেন আপনি এখন ইংল্যান্ডে ট্যুর দিতে যাচ্ছেন, তো আপনি ট্রিভাগোতে গেলে ওইখান থেকে আপনি হোটেল যা কিছু লাগে আপনি সবকিছু বুক করে দিতে পারেন। তো ট্রিভাগোর যে ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের মধ্যে ছোট্ট কোনাকাঞ্চিতে দেখবেন অন্যান্য নানান কোম্পানি অ্যাড দেওয়া থাকে, হয়তো কোন একটা এয়ারপ্লেন কোম্পানির অ্যাড দেওয়া থাকবে বা অন্য কোন একটা প্রোডাক্টের অ্যাড দেওয়া থাকবে। তো সেইগুলি হচ্ছে আপনার জন্য অ্যাফিলিয়েটেড মার্কেটিং। অর্থাৎ আপনার ওয়েবসাইটের মাধ্যমে যখন আপনি অন্য কোন একটা কোম্পানির প্রোডাক্ট বা প্রমোশন করে দিচ্ছেন তখন সেটাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েটেড মার্কেটিং। বুঝতে পারছেন অনলাইন মার্কেটিং এ এখানে যে প্রকারভেদগুলি আছে এগুলির মধ্যে কারো কি আর কোনো কনফিউশন আছে? নো আই গেস। ওকে, তো অনলাইন মার্কেটিং এর পরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পরিকল্পিত বিপণী কেন্দ্র এবং হচ্ছে গ্রিন মার্কেটিং। তো পরিকল্পিত মানে হচ্ছে প্ল্যান, মানে আপনার সব কিছু থাকবে, আপনি যা চাচ্ছেন আপনার পার্কিং সুবিধা থাকবে, ফুড সুবিধা থাকবে, নামাজ, ব্যাংকিং, এ টু জেড থাকে। তো বাংলাদেশের ক্ষেত্রে যদি ধরি, যেমন ধরেন বসুন্ধরা যদি বলি বা যমুনা ফিউচার পার্ক যদি বলি, তো সেগুলো হচ্ছে কি সর্ট অফ পরিকল্পিত বিপণী কেন্দ্র, ঠিক আছে। আর গ্রিন মার্কেটিংটা কি? গ্রিন মার্কেটিং হচ্ছে আপনার যখন মার্কেটিং করবেন বা মার্কেটিং অ্যাক্টিভিটিস যে করবেন সেই অ্যাক্টিভিটিস এর মাধ্যমে যখন পরিবেশের কোনো ক্ষতি হবে না, পরিবেশের যখন কোনো ক্ষতি হবে না তখন সেটাকে বলা হবে গ্রিন মার্কেটিং। যেমন ধরেন আমরা একটা প্রোডাক্টের যে প্যাকেট করি সেই প্যাকেটটাও তো প্যাকেজিংও কিন্তু আমাদেরকে মার্কেটিং এর একটা অংশ। তো আপনি প্যাকেটটা যে ইউজ করতেছেন সেটা ধরেন প্লাস্টিক ইউজ করতেছেন, তো সেটা কিন্তু পরিবেশের জন্য ক্ষতি করতেছে। তো আপনি এরকম একটা র্যাপার বা প্যাকেজ ইউজ করলেন যেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল, অর্থাৎ মানে আপনি ইউজ করার পরে যখন ওই প্লাস্টিকটা বা ওই প্যাকেজটা মাটিতে ফেলে দিবেন সেটা মাটির সাথে কয়েকদিনের মধ্যে পচে গলে যাবে, তো পরিবেশে কোনো ক্ষতি করতেছে। তো সেইটা হচ্ছে আপনার জন্য সর্ট অফ গ্রিন মার্কেটিং। তো এই যে গ্রিন মার্কেটিং আছে এই গ্রিন মার্কেটিং এর সাথে না আরেকটা জিনিস কোরিলেটেড, প্রায় কোরিলেটেড, সেটা হচ্ছে সাস্টেনেবল মার্কেটিং। সাস্টেনেবল মার্কেটিং বা টেকসই বাজারজাতকরণ। তো টেকসই বাজারজাতকরণের মাধ্যমে যেটা করা হয় এইখানে পরিবেশের কথা তো চিন্তা করা হয়, বাট তার সাথে আপনার বিজনেস বা মার্কেটিং এর ক্ষেত্রে এরকম কিছু স্ট্র্যাটেজি আপনি মাথায় আনবেন যার কারণে আপনি বর্তমানেও সাকসেসফুল হবেন, ভবিষ্যতেও হচ্ছে কি আপনি সাকসেসফুল হবেন। আপনার প্রফিট তো থাকবে, বর্তমান সময় থাকবে, ভবিষ্যৎ সময় থাকবে, এবং এরকম স্ট্র্যাটেজি ফলো করছেন যার কারণে কি বলবো আপনার কম্পিটিটরস থেকে আপনি নিজেকে এক ধাপ একটু আগায় রাখতে পারবেন। সেই জিনিসগুলি হচ্ছে আপনার টেকসই বাজারজাত করা। তো যেমন হচ্ছে আমি আপনাদের একটা ভিডিও এখন আমি আপনাদের দেখাবো। অ্যাডিডাস নাম শুনছেন না? অ্যাডিডাস, অ্যাডিডাস নাম শুনছেন? জি ভাইয়া। অ্যাডিডাস কি প্রোডিউস জি করে? জি অ্যাডিডাস কি প্রোডিউস করে? জুতা বা স্পোর্টস সামগ্রী যেগুলো আছে হ্যাঁ সেটা প্রোডিউস করে। এরকম কিছু। হ্যাঁ, তো সরি, এই অ্যাডিডাসের এই যে একটা ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি, ভিডিওটা দেখেন আগে, তারপর হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে? হোল্ড অন, ভিডিওটা দেখেন মন দিয়ে। Adidas makes over 400 million pairs.
ভাই সাউন্ড নাই। সাউন্ড নাই, সাউন্ড ভিডিওর সাউন্ড পান নাই? জি না না ভাইয়া, ভাই পাইনি। সাউন্ড নাই। তা আগে থেকে বলতেছিস না কেন যে তোরা সাউন্ড পাস না? আমি ভিডিও ভাবলাম সাউন্ড ক্লিয়ার পাইলে ভাই হয়তো ভিডিওতেই সাউন্ড বা আপনি ভিডিওটা ভাই সাউন্ড। আবার একটু চালান ভাই, আচ্ছা দাঁড়া, সাউন্ড নাই। দাঁড়া ফার্স্ট থেকে দেখতেছি, দাঁড়া। এখন কি সাউন্ড Adidas শুনতেছিস না? makes over 400 million জি জি, pairs of shoes every. এখন কি সাউন্ড শুনতেছিলি? হ্যাঁ হ্যাঁ, এখন সাউন্ড হচ্ছে। ওকে, ঠিক হালকা আছে। হালকা আর একটু বাড়ায় দেন। Adidas হোল্ড অন, বাড়াচ্ছি। ভিডিও আটকে আসে ভাইয়া। ভিডিও তো হচ্ছে আপনারা মানে এখান থেকে দেখতেছেন, তো এর জন্য হচ্ছে কিছু করার নেই, পাওয়ার পয়েন্ট থেকে অনলাইনে, তো এর জন্য একটু কষ্ট হবে, বাট হচ্ছে জাস্ট একটু মানে কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন, তাহলে এখানে কনসেপ্টটা বুঝাচ্ছে। জি ভাই, আপনি জি দেন, ভাই, জি ভাই, সমস্যা নেই। সমস্যা নেই। তারা রিসাইক্লিং করার মাধ্যমে কিছু একটা প্রডিউস করতেছে। হ্যাঁ, আপনি জাস্ট হচ্ছে কনসেপ্টটা, ওভারঅল একটা কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করেন, তারপর হচ্ছে আমি বলতেছি যে কি হয়েছে। ওকে নেন, আবার makes over 400 million pairs of shoes every year. Manufacturing that many shoes requires a lot of resources, but constantly creating new materials isn't great for the environment. So Adidas is turning to a different source. Experts predict that in 30 years, there will be more plastic in our oceans than fish. And one study estimates that 90% of seabirds have consumed some form of plastic waste. All that pollution on beaches and in the ocean is harmful to both marine life and humans. So Adidas is trying to stop some of that plastic before it reaches the ocean. In 2015, Adidas partnered with the environmental organization Parlay for the Oceans. Their goal? To turn marine pollution into sportswear. And they've made huge progress. In 2019, Adidas expects to make 11 million pairs of shoes with recycled ocean plastic. That's more than double what it made in 2018. Adidas says the partnership has prevented 2,810 tons of plastic from reaching the oceans. But how are these shoes made? It all starts at the beach. Parlay and its partners collect trash from coastal areas like the Maldives. The waste is then sorted, and the recovered plastic is sent to an Adidas processing plant. Adidas uses plastic bottles that contain polyethylene terephthalate, or PET. And if it's something Adidas can't use, like caps and rings, those get sent to normal recycling facilities. The processing plant crushes, washes, and dehydrates the waste, leaving nothing but small plastic flakes. The flakes are heated, dried, and cooled, then cut into small resin pellets. Normally, polyester is made from petroleum, but Adidas melts these pellets to create a filament, which is spun into what they call ocean plastic, a form of polyester yarn. Adidas uses ocean plastic to form the upper parts of shoes and clothing like jerseys. Each item in the Parlay collection is made from at least 75% intercepted marine trash, and they still meet the same performance and comfort standards of Adidas's other shoes. Recycled polyester uses less water and fewer chemicals and helps prevent plastic pollution. Adidas' goal is to replace all virgin polyester with recycled polyester by 2024. Currently, more than 40% of Adidas apparel uses recycled polyester. You may have seen Adidas recycled sportswear without even noticing it. Clothing made with ocean plastic has been used in college football, baseball, the NHL, the Australian Open, and more. But this doesn't eliminate plastic pollution entirely.
Washing polyester clothing can create microfibers, which may end up in the ocean. Adidas suggests that customers wash their clothes less often, use cold water, and fully fill the machine each time. But this is just the first step. Adidas is also developing a 100% recyclable shoe called the Futurecraft Loop. The shoe is made to be remade because it can be returned and broken down to create a brand new pair. Futurecraft Loop is expected to be available in 2021. With the help of Parlay for the Oceans, Adidas is using readily available material to manufacture new products, which is a big step towards a sustainable future. ওকে, ভিডিওটা দেখছেন? জি ওকে, সো এইখানে সাউন্ড শুনছেন? জি ওকে, জি ভাই। এইখানে দেখেন অ্যাডিডাস আছে, নাইকি আছে, আরো কত কত ব্র্যান্ড আছে, বাট অ্যাডিডাস করলো কি টোটাল একটা ডিফারেন্ট সোর্স থেকে তারা হচ্ছে র ম্যাটেরিয়ালস কালেক্ট করে স্টার্ট করলো। তারা যদি এরকম ভাবে অন্যান্য জায়গা থেকে হচ্ছে র ম্যাটেরিয়ালস কালেক্ট করতো তাহলে ওদের কস্টিংটা যেমন বাড়তো, তো এর জন্য কিন্তু পরিবেশের অনেক ধরনের ক্ষতি হতে পারতো। ইভেন এই যে প্লাস্টিক যে প্রডিউস হচ্ছে, তো এটা কিন্তু একটা খুবই রাইজিং একটা প্রবলেম। তো তারা কি করলো, এই যে কম দামে সমুদ্র থেকে নানান জায়গা থেকে প্লাস্টিক কালেক্ট করা স্টার্ট করলো। তো সমুদ্র বাঁচতেছে, প্রকৃতির সেভ হচ্ছে, এবং সেই প্লাস্টিক থেকেই তারা তাদের প্রোডাক্ট উৎপাদন, জুতা বলি বা হচ্ছে জার্সি বলি, সবকিছু প্রডিউস করা স্টার্ট করেছে। তার মানে একদিক দিয়ে দেখেন তারা যেমন প্রফিটেবিলিটি হচ্ছে, পরিবেশের উপকার করতেছে, বর্তমানে কম্পিটিটরকে তো বিট করতে পারতেছে, কারণ এটা কিন্তু ডেফিনেটলি যে কোনো কাস্টমারের কাছে একটা পজিটিভ হিসেবে কাজ করবে যে তারা এইরকম একটা ভালো কাজ করতেছে পরিবেশ দূষণ রক্ষাতে। আমরা কনসার্ন না হই, কিন্তু বাইরের উন্নত দেশগুলিতে কিন্তু এই পয়েন্টটা, এই ইউএসপিটা খুব ভালোভাবে হিট করে। তো এই জিনিসটা হচ্ছে আপনার সাস্টেনেবল মার্কেটিং, যে জিনিসটা হচ্ছে বর্তমানে তো আপনি মানে মার্কেটে টপ লিডারে তো আছেন, ভবিষ্যতে আপনাকে রাখতে সুবিধা এই করবে, যে ভবিষ্যতে আপনার মানে পৃথিবীটা তাড়াতাড়ি নষ্ট হবে না। আপনাদের বিজনেসের মাধ্যমে খাস বাংলায় বলতে পৃথিবীটা তাড়াতাড়ি নষ্ট হবে না। বুঝতে পারছেন এখন সাস্টেনেবল মার্কেটিং এর ব্যাপারটা? জি ভাই। ওকে, তো এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্লোবাল মার্কেটিং। কি রে ভাই, মাত্র 1 ঘন্টা গেছে, 1 ঘন্টাও তো যায় নাই, ক্লাস তো প্রায় শেষ। 48 মিনিট এসেছে। ক্লাস তো আর কিছুই নেই, এই 2 স্লাইডই তো শেষ। ওকে, এনিওয়ে, তো এরপর হচ্ছে আমাদের আছে গ্লোবাল মার্কেটিং। ঠিক আছে, তো গ্লোবাল মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের গ্লোবাল মার্কেটিংটা হচ্ছে যে আপনি পুরো বিশ্বের জন্য আপনি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করবেন, বা হচ্ছে আমরা গ্লোবালাইজেশন যে জিনিসটা বলি, যে পুরো বিশ্বকে মানে একটা গ্রাম হিসেবে, একটা পার্টিকুলার জিনিস হিসেবে ধরা। যেমন আমরা যখন স্মার্টফোন কিনি, যারা স্মার্টফোন নিয়ে একটু ঘাটাঘাটি করেন তারা খুব ভালো করে জানেন চাইনিজ রং আর হচ্ছে কি গ্লোবাল রং, তাই না? যারা ফোন কিনেন, ফোন সম্বন্ধে জানেন, তারা এই জিনিসটা বুঝবেন যে আপনি যদি ধরেন শাওমি ফোন কিনতে যান, তাহলে আপনাকে বলবে যে ভাই চায়নার রম দিব নাকি হচ্ছে গ্লোবাল রম দিব, এরকম। তো চাইনিজ রমটা কি? চাইনিজ রমটা হচ্ছে শুধু চায়নার জন্য কাস্টমাইজ, চাইনিজ রমটা হচ্ছে চায়নার জন্য কাস্টমাইজ। আর গ্লোবাল রমটা কি? গ্লোবাল রমটা হচ্ছে আপনি বিশ্বের যেইখানেই যান না কেন, আপনি এই প্রোডাক্টটাকে সবাই সেম ফ্যাসিলিটিস পাবে বা সেম ভাবে হচ্ছে কি ইউজ করতে পারে। তো সেটা হচ্ছে আপনার জন্য গ্লোবাল রম বা গ্লোবাল মার্কেটিং। কথা বুঝতে? তো কাস্টমাইজেশন যদি বলি, কাস্টমাইজেশন হচ্ছে কি আমার নির্দিষ্ট ক্রেতা অনুযায়ী তার পছন্দ অনুযায়ী প্রোডাক্টটাকে তৈরি করে দেওয়া, সেটা হচ্ছে কাস্টমাইজেশন। যেমন এখানে হচ্ছে কি চাইনিজ রম, শুধুমাত্র চায়নাদের জন্য আমি প্রোডাক্টটাকে তৈরি করতে হবে, এটা সর্ট অফ হচ্ছে কি আমার কাস্টমাইজেশন। গ্লোবাল রমটা কি আমি পুরো বিশ্বকে, পুরো মানে পৃথিবীকে হচ্ছে আমি একটা মার্কেট হিসেবে ধরছি, এবং সেই পুরো মার্কেটের জন্য আমি হচ্ছে একটা সার্টেন অফার দিচ্ছি। তো এই গ্লোবাল রমটা যেমন ইন্ডিয়াতে ইউজ করতেছে, বাংলাদেশে ইউজ করতেছে, ঠিক সেম ভাবে হচ্ছে কি আমেরিকাতে হচ্ছে ইউজ করতেছে। তো সেটা হচ্ছে আমার গ্লোবাল রম বা গ্লোবাল মার্কেটিং। তো কাস্টমাইজেশন এবং গ্লোবাল মার্কেটিং এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, সো এরপরে আমাদের লাস্ট টপিক যেটা দেওয়া সেটা হচ্ছে সন্তুষ্টির ভিত্তিতে পণ্যের শ্রেণী বিভাগ। ঠিক আছে, তো আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট থেকে আপনি আইদার, সরি আমার নেটওয়ার্ক ইস্যু দেখা দিয়েছিল, কথা কি এখন ক্লিয়ার শুনতেছেন? মাঝখানে নেটওয়ার্ক ইস্যু দেখা দিয়েছিল। জি 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 ক্লিয়ার ভাই, শুনতে জি। পাচ্ছি। ওকে, তো আমরা যে প্রোডাক্টগুলি কিনতেছি সেই প্রোডাক্টগুলিতে দেখা যায়
আমরা আইদার লং টাইমের জন্য স্যাটিসফাইড হই অথবা হচ্ছে শর্ট টাইমের জন্য স্যাটিসফাইড হই, ঠিক আছে? তো আমরা একটা প্রোডাক্ট থেকে কোন স্যাটিসফ্যাকশনটা কম বেশি পাচ্ছি সেইটার উপর ডিপেন্ড করে প্রোডাক্টটাকে হচ্ছে 4 ধরনের প্রোডাক্ট মানে 4টা ক্যাটাগরিতে ভাগ করছে। যেমন হিতকর যে পণ্যগুলি আছে সেই পণ্যগুলি থেকে আপনি দীর্ঘমেয়াদে হচ্ছে প্রোডাক্টটা থেকে বেনিফিটেড হবেন সবচেয়ে বেশি, কিন্তু তাৎক্ষণিক যে সন্তুষ্টিটা আছে সেই তাৎক্ষণিক সন্তুষ্টিটা থাকবে হচ্ছে আপনার কম, ঠিক আছে? এটার জন্য আমি আপনাদের হোল্ড অন, একটু হোল্ড করেন, আমি একটা নিউজ শেয়ার দিন। ওকে, আগে এইটুকু বুঝে নিই, তারপর হচ্ছে শীতের মধ্যে ঢুকতেছি। তো আমাদের ছিল হিতকর পণ্য, এরপর হচ্ছে কাঙ্ক্ষিত পণ্য। কাঙ্ক্ষিত পণ্য হচ্ছে যে সকল প্রোডাক্ট থেকে আপনি বর্তমানে খুব ভালো সুবিধা পাচ্ছেন বা প্রোডাক্টগুলি নিয়ে খুশি, এবং আপনি লং টাইমেও যে প্রোডাক্টগুলি নিয়ে আপনি খুশি, সেগুলো হচ্ছে আপনার জন্য কাঙ্ক্ষিত পণ্য। যেমন এই যে আমাদের পুরাতন যে টেলিভিশনগুলি আছে সেগুলি নিয়ে আবার বাপ মায়েরা খুব খুশি, কারণ কি তখন মানে কেনার সাথে সাথে যেরকম হচ্ছে তারা একটা সার্ভিস পেয়েছে ভালো, তাতে খুশি হয়েছে, এবং লং টাইম 20 বছর 25 বছর হয়ে গেছে, দেখা গেছে প্রোডাক্টের কিছু হয় না, তো দীর্ঘমেয়াদে হচ্ছে কি তারা প্রোডাক্ট থেকে খুশি থাকতেছে। তো এই ধরনের প্রোডাক্টটাই হচ্ছে মূলত কাস্টমাররা বেশি চায়, তো এর জন্য সেটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত পণ্য। এরপরে হচ্ছে হীনপণ্য। হীনপণ্য হচ্ছে কি যেটা এখনো আপনার কোনো সন্তুষ্টি প্রদান করবে না এবং ভবিষ্যতে আপনার কোনো সন্তুষ্টি প্রদান করবে না, বা দীর্ঘমেয়াদে আপনি তার কাছ থেকে তেমন কোনো বেনিফিট পাবেন না, সেগুলো হচ্ছে আপনার জন্য হীনপণ্য। এবং সবার লাস্টে হচ্ছে আপনার জন্য রমণীয় পণ্য। রমণীয় পণ্য হচ্ছে সর্ট অফ ফ্যাশন রিলেটেড যে প্রোডাক্টগুলি আছে, সেটা হচ্ছে আপনি তাৎক্ষণিক ভাবে খুব স্যাটিসফাইড হবেন, কিন্তু লং টাইমে যে আপনি সেরকম লেভেলে স্যাটিসফাইড হবে না। যেমন ফ্যাশনের ক্ষেত্রে যদি বলি, আগেরকালের মেয়েরা দেখা গেছে শাড়িতে খুব বেশি খুশি থাকতো, কিন্তু যখন মানে সময় গেল তখন কিন্তু শাড়িতে হচ্ছে কি আর তারা খুশি নেই, তাদের এখন জিন্স দরকার বা হচ্ছে টি শার্ট দরকার। দীর্ঘমেয়াদে কি তাদের সন্তুষ্টিটা সেই শাড়িটা আর তেমন ভাবে তাদের অ্যাট্রাক্ট করতেছে না, তো সেটা হচ্ছে আপনার জন্য রমণীয় পণ্য, ঠিক আছে? তো এই যে ভোক্তাদের সন্তুষ্টির ক্ষেত্রে, এই ক্ষেত্রে হচ্ছে আই গেস বুঝতে পারছেন, কারো কি কোনো প্রবলেম আছে? নো আই গেস। ভাই এটা আবার বলবেন? একটা ছেলে কথা বলছেন, সে বলছেন আবার রিপিট করতে, আর একটা মেয়ে কথা বলছেন তার কথা ডিজে হয়েছে, পুরো কোনো কিছুই বুঝিনি। আপু যিনি বা কথা হিতকর বলেছেন, পণ্যটা কি এরকম, বা হিতকর পণ্যটা কি এরকম যে প্রথম অবস্থায় কোনো ইয়া পাওয়া যায় না, পরবর্তীতে দীর্ঘমেয়াদে পাওয়া যায় ওইটা? মানে হচ্ছে ধরেন আপনি একটা প্রোডাক্ট কিনছেন, কেনার পরে মনে হচ্ছে যে না প্রোডাক্টটা আসলে লস হয়েছে, এত টাকা দিয়ে কিনা ঠিক হয়নি, এরকম কিছু আপনি মানে কিনে স্যাটিসফাইড না, কিন্তু যখন ইউজ করতেছেন, লং টাইম ইউজ করলেন, কেনার পরে দেখলেন যে না প্রোডাক্টের কোয়ালিটি ভালো, রং যাচ্ছে না, কোনো কিছু করছে না, তখন সেটা হচ্ছে আপনার জন্য কি লং টাইমে হচ্ছে আপনাকে মানে সন্তুষ্টিটা বেশি দিচ্ছে, তো সেগুলো হচ্ছে সর্ট অফ আপনার জন্য হিতকর পণ্য, ঠিক আছে? জি জি। ওকে, তো আমি যদি আপনাদের লেকচার শিট দেখি, প্রথমে হচ্ছে ব্যক্তিক বিক্রয়ের ধারণা, বিক্রয়ের কথা সবকিছু বুঝাইছি। আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা উদাহরণগুলি আপনার কোশ্চেন যেটা হচ্ছে মনে নেই যে কোশ্চেন কিভাবে আসবে, সেই জিনিসগুলি আপনাদের আজকে দেখানো, তো সেই জিনিসগুলি দেখা দিই। প্রচার কাকে বলে এই জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি। সো যেমন ধরেন ব্যক্তিক বিক্রয়, প্রচার, এগুলি থেকে যেমন এক নম্বর ক্রেতারা পণ্য সম্পর্কে সরাসরি জানতে পারে কোনটি থেকে। তো বিক্রয় প্রসার, বিজ্ঞাপন, বিক্রয়কতা, ব্যক্তিক বিক্রয়। তো বিজ্ঞাপনের মধ্যে কি ছিল? বিজ্ঞাপনের মধ্যে ছিল একমুখী যোগাযোগ। তো কাস্টমারের যদি কোনো কিছু জানা থাকতো সেই জিনিসটা সে জানতে পারবে না। বিক্রয় প্রসার কি? বিক্রয় প্রসার হচ্ছে সর্ট অফ শর্ট টাইমে আপনার সেলসটাকে বাড়ানো, যে আপনি ধরেন কি বলবো, একটা প্রোডাক্ট কিনলে বিদেশ চলে যাবেন বা 2 লক্ষ টাকার একটা ঘড়ি পাবেন, কি আসে বিষয়, কিন্তু প্রোডাক্টের কি কি বেনিফিট আছে সেটা যদি জানতে চান আপনি জানতে পারবেন না। তো এইটার জন্য কি দরকার? এইটার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনার ব্যক্তিক বিক্রয়, কারণ সেলসম্যান দরকার। তো একটা মানুষের সাথে যদি যখন আপনি কথা বলতেছেন তখন ওই জিনিসটা সম্পর্কে আপনি খুব ভালোভাবে সেই জিনিসটা সম্বন্ধে জানতে পারতেছেন। তো এর জন্য ব্যক্তিক বিক্রয়টা হচ্ছে সবচেয়ে রাইট অ্যান্সার। বিক্রয়কতাটা কি ছিল? ব্যক্তিক
বিক্রয়ের যে কলা কৌশলটা আছে বা টেকনিক গুলি আছে সেগুলি ছিল কি আমার বিক্রয়িকতা। তারপর হচ্ছে 2 নাম্বার কোশ্চেন যেটা দেওয়া আছে, যে একটু জুম করে দেখাই তাহলে আপনাদের হচ্ছে দেখতে সুবিধা হবে। 2 নাম্বার কোশ্চেন যে বিক্রয় ক্রেতার দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থার দ্বারা কোনটি জানা যায়? ক্রেতার সম্ভাব্য আয়, তারপর হচ্ছে বিক্রয় কর্মীর দক্ষতা, প্রতিষ্ঠানের প্রতিযোগী পণ্য, ক্রেতার প্রতিক্রিয়া। তো এখন এই চারটার মধ্যে থেকে রাইট অপশন কোনটা? ক্রেতার প্রতিক্রিয়া। ওই যে বললাম আপনাদেরকে, আমার যে উদাহরণটা দিছি, যে ওইখানে যে সেলসম্যান আসছিল, সে দেখলো কি আমরা খুব রেগে আছি, এখন সে যদি আমার সাথে রাগান্বিত ভাবে করতো তাহলে কিন্তু আমি ওই প্রোডাক্টটা কিনতাম না। বা আপনারা খেয়াল করলে দেখবেন যে আপনি কোনো দোকানে গেলে, স্পেশালি হচ্ছে আমরা যেসব চায়ের দোকানে আড্ডা দিই, ছেলেদের ক্ষেত্রে এই ব্যাপারটা হয় যে আমরা যেসব চায়ের দোকানে আড্ডা দিই, সেই দোকানে আমরা বারবার যাই। কেন যাই? কারণ ওই চায়ের দোকানের যে মামা থাকে না, সেই মামাদের অ্যাটিটিউডটা থাকে আমাদের মতো। গেলে মামা কি অবস্থা, কি লাগবে, চা খাইবেন না, কি দিব আসল বিষয় থাকে না। তার মানে কি আমাদের যে অ্যাটিটিউড, আমরা কি ধরনের মানুষ, সেই অনুযায়ী হচ্ছে তারা রিয়েক্ট করে। যেমন আপনি যখন খুব সেজে গুজে কোথাও যাবেন, শপিং এ যাবেন, আপনাকে ডাকবে স্যার স্যার, ম্যাম ম্যাম। বা আপনি কোনো রেস্টুরেন্টে গেলে আপনাকে সার্ভিসটা একটু ভিআইপি ভাবে দেওয়ার চেষ্টা করবে, যাতে একটু বেশি টিপস দেন। বাট আপনি পরে গেলেন লঙ্গি টঙ্গি, বুঝবে যে এটা ফকিন্নির মার্কা, এটা কাছ থেকে টাকা পয়সা বেশি পাবো না, তো তার সার্ভিসটা ওইরকম ভালো লেভেলে আসে। ঠিক আছে? তো ক্রেতা কিভাবে রিয়েক্ট করতেছে বা তার এটা পছন্দ হচ্ছে কি হচ্ছে না, সেই জিনিসগুলি খুব ভালো বোঝা যায় দ্বিমুখী যোগাযোগের মাধ্যমে বা বিক্রয়িকতার মাধ্যমে। বুঝতে পারছেন? তো এই লেভেলে কোশ্চেন আসবে। এরপরে আমাদের যে পয়েন্টটা ছিল, কি পয়েন্ট ছিল, বিক্রয় কর্মীর গুণাবলী, যে শারীরিক গুণাবলী, মনস্তাত্ত্বিক গুণাবলী। তো এগুলি নিয়ে প্রত্যেকটা নিয়ে আমরা কথা বলেছি। ব্যাখ্যা আপনার জানার দরকার নাই, চেহারা কি, হাসি কি, জিনিসগুলি আপনার জানারই দরকার নেই, কোনটার আন্ডারে কোনটা পরে সেটা জানলেই হবে। ঠিক আছে? এরপরে হচ্ছে আপনাদের মনস্তাত্ত্বিক এগুলি পড়ানো হয়েছে। আচ্ছা, এরপরে যেমন ধরেন এখান থেকে যদি বিক্রয় কর্মী থেকে কোশ্চেন আসতে, যেমন এক নাম্বারটা কোশ্চেন দিছে যে বিক্রয় কর্মী কোন ধরনের অভ্যাস ক্রেতার মধ্যে বিরক্তি সৃষ্টি করে? স্নায়বিক অভ্যাস, কুশল বিনিময়ের অভ্যাস, চপলতার অভ্যাস, চাটুকারিতার অভ্যাস। তো অনেকে আছে যে এই চাটুকারিতা ব্যাপারটা, যেমন আমাদের ক্ষেত্রে, মানুষজনের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে এই ব্যাপারটা হয় যে কি বলতেছেন গো আপনি? আবার বলেন, আবার বলেন। হ্যাঁ আপু, আপনি যা বলতেছেন আপনার কথা কিছুই আসতেছে না। আপনি দরকার হলে চ্যাট বক্সে হচ্ছে লিখে দেন, অথবা হচ্ছে আপনার নেটওয়ার্ক ইস্যু আছে, আপনি একটু ক্লিয়ারলি কথা বলেন, আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। কি 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 বলেন? আচ্ছা, উনি মেসেজ টাইপ করতে থাক। ওকে, তো যেটা বুঝাচ্ছিলাম যে চাটুকারিতার অভ্যাস, যে আমরা হচ্ছে রাজনীতিকবিদ, অনেক রাজনীতিকবিদের আশেপাশে যে চেলা থাকে, সেই চেলাদের দেখতে পারি না। কেন দেখতে পারি না? তাদের কোনো মানে চিন্তা ভাবনা করার কোনো শক্তি থাকে না। আমার নেতা মানে কি বলবো, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, মানে চাটুকারিতার একটা স্বভাব থাকে, সেই জিনিসগুলি আমাদের পছন্দ হয় না। তো বিক্রয় কর্মী যদি এরকম অভ্যাস থাকে, তো অনেক ক্ষেত্রে সেই জিনিসগুলি কাস্টমারদের পছন্দ হয় না। ঠিক আছে? তো এইখানে তারপর হচ্ছে 2 নাম্বার কোশ্চেন যেটা দিচ্ছে যে আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী সমূহকে সামগ্রিকভাবে কি বলে? রাইট অ্যান্সার হচ্ছে কি বিক্রয়িকতা, ওই যে কলা কৌশল টেকনিক গুলি। এরকম ভাবে হচ্ছে আপনার কোশ্চেন গুলি আসবে। এরপর যদি আমরা বলি 2 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার ইউনিট গেল। এরপরে হচ্ছে 3 নাম্বার ইউনিট। 3 নাম্বার ইউনিটে ছিল আমাদের প্রত্যক্ষ বিপণন, যেটা নিয়ে আমরা কথা বলেছিলাম যে সরাসরি কাস্টমারের সাথে কমিউনিকেট করে আপনি হচ্ছে প্রোডাক্টটা বিক্রি করার চেষ্টা করবেন। এখনো অ্যাডমিট হতে যাচ্ছে। আর এই কাজটা কি উৎপাদনকারী করে? প্রত্যক্ষ বিপণনের কাজটা উৎপাদনকারী দ্বারা করা হয়? হ্যাঁ, মানে উৎপাদনকারী আছে বা ব্যবসায়ী যেই থাকুক না কেন, তার সাথে মূলত যে ব্যবসায়ী আছে, উৎপাদনকারী বলতে যে ব্যবসায়ী, সেই ব্যবসায়ীর কাছ থেকে আপনি সরাসরি কিনবেন, তার মাঝখানে কোনো থার্ড জি জি। পার্সন কোনো লোক থাকবে না। যেমন ব্যক্তিক বিক্রয়তে, ওই ব্যক্তিক বিক্রয়তে আছে, সে কিন্তু বাটা কোম্পানি বা ব্যবসায়ী এবং কাস্টমারের মাঝখানে একজন থার্ড পার্টি, এই থার্ড পার্টি থাকতে চলবে না, ডিরেক্ট কাস্টমারের সাথে বিক্রি করবেন, তখন সেটা হচ্ছে আপনার প্রত্যক্ষ বিপণন হবে। ঠিক আছে? তো এইটার মধ্যে বাবু কথা বলতেছে। তো এর মধ্যে আমাদের যে টেকনিক গুলি ছিল, যে মুখোমুখি বিক্রয়, সেটা নিয়ে কথা বলেছি।
ক্যাটালগ, তারপর হচ্ছে কিওস্ক, এগুলি সব নিয়ে আমরা কথা বলেছি। তারপর হচ্ছে এখানে আছে পরিকল্পিত মানে হচ্ছে পরিকল্পিত বাজারজাতকরণ কেন্দ্রের সুবিধা বা পরিকল্পিত বিপণী, এর মধ্যে আপনার কি ধরনের সুবিধা পাওয়া যায়। আছে মধ্যস্থকারীদের সেবা প্রাপ্তি, অনলাইনে যোগাযোগ, আন্তঃক্রিয়াশীল এবং তাৎক্ষণিক, ন্যায্য মূল্যে ক্রয় বিক্রয়। তো বাজারজাতকরণ যদি বলি বা মার্কেটের সাথে যদি কথাটা বলি, বাকি যে তিনটা আছে, সি নাম্বার অপশন বাদে বাকি যে তিনটা আছে, সেই তিনটা অপশন কোনোভাবেই রিলেটেড না। দোকানের সাথে মধ্যস্থ কারবারির সাথে যে ব্যাপারটা, সেটা রিলেটেড না। আন্তঃক্রিয়াশীল বা তাৎক্ষণিক যে ব্যাপারটা, এই জিনিসটা এটার সাথে রিলেটেড না। অনলাইনের যোগাযোগ, দোকানের সাথে অনলাইনের এখানে কোনো রিলেশনশিপ নাই। কিন্তু ন্যায্য মূল্যে ক্রয় বিক্রয়, যেমন ধরেন বসুন্ধরার মধ্যে বা নিউ মার্কেটের মধ্যে যে পাইকারি যে বাজারগুলি আছে, আপনি চাইলে সেখান থেকে মানে বার্গেনিং করে ন্যায্য মূল্যের প্রোডাক্টগুলি হচ্ছে ক্রয় বিক্রয় করতে পারেন। তো এগুলো হচ্ছে কি পরিকল্পিত বিপণনের সুবিধা। তারপর হচ্ছে যেমন 3 নাম্বার, যে কোন জাতীয় বিপণনের পরিবেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। রাইট অ্যান্সার হচ্ছে কি গ্রিন মার্কেটিং। কজ গ্রিন মার্কেটিং এর মেইন কথা ছিল যে আমরা পরিবেশের উপর সবচেয়ে বেশি ফোকাস দিব, যে আমাদের পরিবেশের যাতে কোনোভাবে ক্ষতি না হয়। এরপরে আমাদের ছিল হচ্ছে অনলাইন মার্কেটিং পড়লাম, পরিকল্পিত বিপণন, গ্রিন মার্কেটিং পড়ছি, গ্লোবাল মার্কেটিং, টেকসই মার্কেটিং, এগুলি নিয়ে পড়া শেষ। চ্যাপ্টার 2 হিতকর পণ্য, এগুলি নিয়ে পড়া শেষ। এরপরে ইউনিট 3। ওকে, তার মানে আমাদের শীটে, আজকে শীটে আর কোনো এক্সট্রা পয়েন্টই নেই, যেটা হচ্ছে আমরা আজকে কভার করিনি। তো ক্লাসটা তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে সাধারণত অ্যাডমিশন কোচিং সেন্টারগুলি যদি বলি, কোচিং সেন্টারগুলি মার্কেটিং এর ক্লাস নেয় হচ্ছে 6টা। 5টা লেকচারের মধ্যে মার্কেটিং সবগুলি পয়েন্ট থাকে, এবং 6 নাম্বার লেকচারে যে মার্কেটিং ফার্স্ট পেপারের উপর মানে সব পুরো ফার্স্ট পেপার নিয়ে মাত্র একটা লেকচার থাকে। বাট ব্যাকবোনের এই কার্যক্রমটা টোটালি ডিফারেন্ট। এটা যেহেতু জাপানিজরা কন্ট্রোল করে, তো জাপানিজরা বলতেছে এখানে 10টা ক্লাসই হচ্ছে আমাকে নিতে হবে। তো 10টা ক্লাসের মধ্যে কোচিং এ যেরকম ভাবে আমি মানে 10টা ক্লাস আমাকে শিট করা ছিল, সেই শিটের উপরে হচ্ছে আমাকে নিতে হবে। তো এর জন্য হচ্ছে এখানে পার্টটা হচ্ছে ছোট হয়ে গেছে। বাট কোচিং এর হলে আপনাকে 2 ঘন্টায় হয়ে যেত, ঠিক আছে। তো এর জন্য আপনি যেটা করবেন, আগে বলে দিচ্ছি যে এরপরে যে পড়াশোনাগুলি আসবে, অনেক পড়াশোনাই দেখা যায় যে অ্যাডমিশনের জন্য আপনি তেমন রিলেটেবল নাও হইতে পারে, আপনার দরকার নাও হইতে পারে। ফার্স্ট পেপারে অনেক কিছু আমরা পড়বো যেগুলি আপনার অ্যাডমিশনের জন্য দরকার না, এইচএসসি হলে সেটা আপনার জন্য খুব ভালো লাগবে, মানে উপকার হবে। তো এর জন্য আপনাদের বারবার একটা সাজেশনের কথা বলে দিয়েছিলাম বা একটা বইয়ের কথা বলে দিয়েছিলাম যে আপনার এই বইটা পড়েন, সাজেশনটা পড়েন। তাহলে ওইখান থেকে শুধুমাত্র ওইটুকু পড়লেই হচ্ছে আপনার অ্যাডমিশনের জন্য হয়ে যাবে। আপনারা কি বইটা কালেক্ট করেছেন কিনা বা কি আসল বিষয় আমি জানি না। তো আপনারা যদি কোনো বই পড়েন, যেমন হচ্ছে মার্কেটিং এর জন্য রেসপেক্ট আছে বা মার্কেটিং বিচিত্র আছে, তো এই বইগুলি পড়লে আপনার প্রিলি বা হচ্ছে এমসিকিউর জন্য হয়ে যাবে। এবং রিটেনের জন্য বলে দিচ্ছি যে আপনারা চাইলে বোর্ড বইও পড়তে পারেন, বা আপনাদের সুবিধার্থে শর্টকাটের জন্য আপনারা মেঘনা কাটা যে বইটা আছে অ্যাডমিশন রিলেটেড রিটেন, সেই বইটা পড়তে পারেন। তো ওই দুইটা বই পড়ে ভাইয়া আমার কাছে মার্কেটিং বলেন। আমার কাছে মার্কেটিং বিচিত্রা বইটা আছে, তো ওইখান থেকে যদি আমি এমসিকিউ ফলো করি আর এখানকার যে স্ক্রিপ্ট দেওয়া সেখানের জন্য যদি রিটেনের জন্য যদি স্ক্রিপ্ট গুলো ফলো করি তাহলে কি হবে? আচ্ছা, এখানে রিটেনের জন্য স্ক্রিপ্টটা, এখানে রিটেনের জন্য কিন্তু কোন স্ক্রিপ্ট রেডি করে না। আমি যদি ট্রুথ লেভেলে, এটা হচ্ছে রিটেন প্রিলি দুইটাকে মিক্স করে একটা এভারেজ জিনিস আপনাকে দিয়ে রাখছে, যেটা হচ্ছে মানে ওভারঅল সবকিছুকে কভার করতেছে, বাট হচ্ছে প্রিসাইজ না। এখন ধরেন আপনার ব্যক্তিক বিক্রয়ের ক্ষেত্রে এখানে 10টা পয়েন্ট দেওয়া আছে, ব্যক্তিক বিক্রয় নিয়ে নানান কিছু বলা আছে, কিন্তু 10টা পয়েন্ট থেকে ব্যক্তিক বিক্রয় নিয়ে কোশ্চেন আসে না, হাতে কোনো 2টা পয়েন্ট থেকে কোশ্চেন আসে। তো ওই যে সাজেশন বলছি, সাজেশনের মধ্যে 2টা পয়েন্ট দেওয়া আছে, তো 2টা পয়েন্ট মুখস্থ করলে আপনার হচ্ছে কি এমসিকিউ হয়ে যাচ্ছে। বা হিসাব বিচিত্রার মধ্যেও কিন্তু এরকম 10টা পয়েন্টই দেওয়া, ওইটা কিন্তু সাজেশন, ওটা বই। এবং বইয়ের ক্ষেত্রে আমি আপনাদের আই ডোন্ট নো বলছি না যে বইয়ের যারা থাকে তাদের থেকে আমাদের কাছে অর্ডারই দেওয়া থাকে যে যত পারো পেজ বাড়াও, পেজ বাড়াও। তো আমার রিলেটেড যেই তথ্য থাকে সবকিছু দিয়ে দিই, ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট সবকিছুই দিয়ে দিই। কিন্তু আপনি এত কিছু যদি পড়তে যান, আপনার সময় লস, সময়টা বেশি যায়, এত পড়ার ধৈর্য না থাকে। এই জন্য বলেছি যে শর্টকাটে যদি ভালো করতে চান তাহলে এমসিকিউ এর জন্য কোনো সাজেশন পড়েন, এবং রিটেনের জন্য যদি পড়তে চান তাহলে রিটেন স্পেশালাইজড কোনো বই পড়েন। এবং বাজারে 2টা বই আছে রিটেন, একটা হচ্ছে মেঘনা কাটা আর একটা হচ্ছে আপনার স্কলার্স এর মনে একটা বই আছে।
তো দুইটা থেকে যেটা পড়েন আপনি পড়তে পারেন। এছাড়া যদি আপনি গুছায় পড়ার সামর্থ্য থাকে তাহলে আপনি বোর্ড বইটা ফলো করতে পারেন, বেস্ট অপশন হবে। বোর্ড বইটা ফলো করলে বেস্ট অপশন হবে। কথা বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে। এবং হচ্ছে রিটেনের ক্ষেত্রে আমি যখন পড়াচ্ছি আমি কিন্তু শুধু এমসিকিউ বেস করে পড়াচ্ছি এরকম না। যেই টপিক থেকে রিটেনের কোশ্চেন আসতে পারে যেভাবে, সেই রিলেটেড কিছু উদাহরণ দিয়ে কনসেপ্ট আপনার মাথায় ঢুকায় দেওয়ার চেষ্টা করতেছি। যেমন এই যে আমি আজকে আপনাদের ব্যক্তিক বিক্রয় নিয়ে করালাম। ব্যক্তিক বিক্রয় একটা পয়েন্ট দেওয়া আছে যে ব্যক্তিক বিক্রয় স্থায়ী ক্রেতা তৈরিতে সহায়তা করে। তো আপনাকে রিটেনের কোশ্চেন দিয়ে দিল যে ব্যক্তিক বিক্রয় কিভাবে আপনাকে স্থায়ী ক্রেতা ইসে সহায়তা করে বা স্থায়ী ক্রেতা বানাতে সহায়তা করে। তো এই ক্ষেত্রে আপনাকে প্রথম যেটা দরকার, ব্যক্তিক বিক্রয় কাকে বলে সেটা পড়েন। আচ্ছা সরি, কি পপি আপনার ইসে আসতেছেন, তো আপনি ব্যক্তিক বিক্রয় সংজ্ঞাটা দিয়ে দিলেন যেটা আমি আপনাকে বলে দিয়েছি বা সেটাতে আছে দেখবেন। তারপর কেন ইম্পর্টেন্ট, কিভাবে করা হয় সেই জিনিসটাও কিন্তু আমি আপনাকে বলে দিয়েছি। তো এখন এই জিনিসটা গুছায় লেখার দায়িত্ব হচ্ছে আপনার। তো গুছায় লেখার জন্য লাভলি বলতেছে আমার কথা শোনা যাচ্ছে না, বাকিরা কি শুনতেছেন না? জি ভাই, কথা তো ক্লিয়ার। জি ওকে জি আমরা শুনতে পাচ্ছি। ওকে, তাহলে লাভলি All আগে clear. হচ্ছে আপনার নেটওয়ার্কে হয়তো বা কোনো প্রবলেম হচ্ছে। তো ওই যে গুছায় লেখার জন্য আপনার কোনো বই পড়েন, মানে বোর্ড বই পড়েন বা হচ্ছে অ্যাডমিশন রিলেটেড রিটেন যে স্পেশাল বই আছে সেগুলি পড়েন। মাঝখান থেকে পপি বলছেন যে আমি প্যারাগনের বই পড়তেছি, সেটা কেমন? ডেফিনেটলি ভালো, ডেফিনেটলি ভালো, প্রত্যেকটা বইই ভালো। আমি বলবো প্রত্যেকটা বইই ভালো, কিন্তু বই শেষ করাটা আপনাদের দায়িত্ব। ঠিক আছে? বই শেষ করা হচ্ছে, বুঝে শেষ করাটা আপনার দায়িত্ব। এখন এক একটা বই এক এক প্যাটার্নে হচ্ছে লেখা, এক একটা বই এক একটা প্যাটার্ন লেখা। কেউ হচ্ছে পয়েন্ট আকারে জাস্ট হচ্ছে নোট করে এমসিকিউর জন্য দিয়ে দিছে, কেউ হচ্ছে আবার প্যারাগ্রাফের মতো লিখতে। তো আপনি কোন ধরনের পড়া পড়ে মজা পান? আপনি কি জাস্ট এক লাইন পড়ে পড়া মুখস্থ করতে ভালো লাগে, না 10 লাইন পড়ে এক লাইন পড়া মাথায় ঢুকতে ভালো লাগে? এইটা আপনি ভালো জানেন। তো সেই অনুযায়ী আপনার অনুযায়ী যে বইটা ভালো লাগে সেইটা হচ্ছে আপনার জন্য বেস্ট হবে। বাট আমার কাছে সব বই ভালো, পড়লে শেষ করতে পারে, পড়ে বুঝে শেষ করতে পারলে সব বই ভালো। ঠিক আছে? আর কারো কিছু বলার আছে? আর কি কারো কিছু বলার আছে? নাই? ভাই রাইটিং, বলেন। হ্যালো বলেন। ভাই, রাইটিং পার্টের জন্য যে বলছেন যে মানে মেইন বই থেকে যদি পড়ি কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট হতে পারে বা আচ্ছা, এরকম? কোন কোন টপিক বলতে মূলত ফোকাস রাখবেন হচ্ছে ওই যে বিপণন যে পার্টটা আছে সেই পার্টটা, এবং সেই পার্টের সাথে আমি প্রত্যেকটা টপিকের মধ্যে মনে করায় দিবেন যে ভাইয়া এই ক্ষেত্রে কোন রিটেন কোশ্চেনটা আসতে পারে। ঠিক আছে? রিটেন কোশ্চেন এই দিকগুলো যদি প্রথম থেকে বলে দিতেন আরো, তাহলে হচ্ছে আমি যে আপনাদের কাছে বলছিলাম যে বলেন বলেন কি প্রবলেম, এগুলি বলে দিলে আমি প্রত্যেকটা লেকচারে মনে করে হয়তো বলে দিতাম। ঠিক আছে? যেমন আজকের এই যে একটা লেকচারে আমি একটা জিনিস এই যে আপনাদের বলে দিলাম যে বিক্রয় কথা থেকে এইভাবে হচ্ছে রিটেন আপনাকে আসতে পারে। মূলত যে পয়েন্টগুলি আসতেছে এমসিকিউর জন্য প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বাট ডিজে করে আসতেছে, পুরো ডিজে হচ্ছে। স্যার এখন কি স্যার ডিজেটা বন্ধ হয়েছে? ডিজে বন্ধ হয় না এখনো। আচ্ছা, তো আমাদের ক্লাসটা কি স্যার আশেপাশে ডিজে চলতেছে তাই বন্ধ হয় নাই। স্যার আমাদের ক্লাসটা কি আজকে এখানে শেষ না চলবে? আমাদের মানে টপিক আমরা যেটুক ছিল আপনাদের লেকচার শিটে টপিক সব স্যার বোঝানো শেষ, তাদের ক্ল্যারিফাই করে দিয়েছি। ঠিক আছে? এখন হচ্ছে এমনি অন্যান্য প্রবলেম নিয়ে কথা বলতে স্যার, চাইছি। বলেন। স্যার একটু আমার এখানে নেট প্রবলেম করতেছে, আপনি একটু শেষ করে দিন। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা, রিটেন নিয়ে কথা বলতেছিলাম আই গেস। ঠিক আছে? তো যেমন ধরেন এই যে আজকের একটা বিক্রয় কথা যেটা ছিল সেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো ওইখান থেকে এরকম একটা রিটেন কোশ্চেন আসতে পারে। তারপর হচ্ছে আজকের কোন টপিক রিটেন ছিল, আর কি কি টপিক ছিল একটু মনে করেই। প্রচার ছিল, বিক্রয় কথা ছিল। প্রত্যক্ষ বাজারজাতকরণটা কি রিটেনের জন্য ইম্পর্টেন্ট হতে পারে?
প্রত্যক্ষ বাজারজাতকরণ এটা আপনাকে প্রকারভেদগুলি সম্বন্ধে বলতে পারে যে প্রত্যক্ষ বাজারজাতকরণের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এরকম কোশ্চেন আসতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কি বলবো, প্রথমে প্রত্যক্ষ বাজারজাতকরণের সংজ্ঞাটা দিবেন, তারপর যেহেতু 4 মার্কের কোশ্চেন, তো আপনি সব পয়েন্ট লিখতে গেলে টাফ হবে। তো হাতে কোনো ভালো ভালো কয়েকটা 4 থেকে 5টা যে ধাপ আছে বা ওয়ে আছে, সেই ওয়ে গুলি দিয়ে আপনি অ্যান্সার করে দিয়ে আসবেন। এবং দরকার হলে সবার লাস্টে 2-4টা পয়েন্ট লিখেন, সবার লাস্টে লিখে দিয়ে আসবেন যে এছাড়াও আরো এই মাধ্যমে হচ্ছে প্রত্যক্ষ বিপণন করা সম্ভব, এরকম ভাবে লিখে দিয়ে আসবেন। কথা বুঝতে পারছি? জি জি। ওকে, এছাড়া হচ্ছে ভাই বলেন ভাই আসলে মানে যতগুলো লেকচার হয়েছে এ পর্যন্ত, ওই লেকচারের উপরে ভাই কোনো রাইটিং এর উপরে ইম্পর্টেন্ট টপিক গুলা মানে উপরে যে রাইটিং কি ভাই এগুলো কি পিডিএফ আকারে কি দেওয়া সম্ভব? পিডিএফ আকারে তো এটা আমি তো আমার পক্ষে দেওয়া সম্ভব না, কারণ এটা তো আমার কাছে নেই। বাট ধরেন একটা জিনিস হয়তো বা কষ্ট হবে আমার, বাট যে একটা জিনিস হয়তো বা করে দিতে পারি, যে ধরেন হাতে গোনা কয়েকটা কোশ্চেন প্রত্যেকটা লেকচার থেকে, যে আমি আপনাদের কিছু কোশ্চেন রেডি করে দেখায় দিতে পারি যে এইখান থেকে এই লেকচার যে পড়ে আসছো, এই লেকচার থেকে এরকম এরকম রিটেন কোশ্চেন হইতে পারে। তো একটা আইডিয়া আপনারা নিতে পারেন যে কোশ্চেনটা কিভাবে হইতে পারে। বাট পুরো লিখে তারপরে অ্যান্সার করে সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব না ভাইয়া, কারণ আমার কাছে ভাই এটা অনেক হবে। হ্যাঁ বুঝলি। থ্যাংক ইউ, হ্যাঁ, আপনি শুধু যেটা কোশ্চেন বললেন দিলেই এটা হবে। করে দিলে অনেক হেল্পফুল হবে। আচ্ছা ঠিক আছে, জি ভাই, ওকে। তো আমাদের তো কোশ্চেন 10টা, গুলো দিলে অনেক হেল্পফুল হবে। ওকে ঠিক আছে, আমাদের তো 10টা লেকচার, তো আমি হচ্ছে কিছু কিছু করে আমি করে আগায় রাখবো না। তো লাস্টের একদিন হচ্ছে আমি ছবি তুলে এটা রাজন ভাইয়ের কাছে পাঠিয়ে দিব না, আপনাদের আই গেস হচ্ছে গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে উনি হচ্ছে শেয়ার করে দিবেন, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে, বাট হচ্ছে সেই জিনিসগুলি আমি ধরেন কিন্তু সব কোশ্চেন যে কভার আপ করে ফেলতে পারবো সেই জিনিসগুলি না, বাট মোস্ট ইম্পর্টেন্ট যে রিটেন কোশ্চেন গুলি হইতে পারে সেই জিনিসগুলি আমি অবশ্যই নক আউট করে দিব, সেখানে টাচ করে দিব। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ঠিক আছে, বাকি আর কারো কোনো কিছু বলার আছে? নো আই গেস, ওকে দেন। যেহেতু আজকে লেকচার আমাদের টপিক সব কভার হয়ে গেছে, আপনাদের কোনো প্রবলেম নেই, তো আজকে লেকচারটা আমরা এখানেই রাখতেছি, এখানেই ক্লোজ করতেছি। ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পড়াশোনা করেন ঠিকভাবে। ওকে, আল্লাহ হাফেজ। আপনি ভালো থাকেন ভাই। ইনশাআল্লাহ।